যোগাযোগ করতে পারি। সেটা কিভাবে করতে পারি সেইটা আপনারা অনেকেই পেপার পত্রিকাতে হয়তো গত ফেনীর বন্যার সময় দেখেছেন কিংবা পড়েছেন, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারেন নাই, কারণ এটা বুঝতে হলে আসলে অ্যামেচার রেডিও জিনিসটা কি এটা বুঝতে হবে। তো আমি প্রেজেন্টেশন শেয়ার করছি। তো আজকে শুরুতে আমরা মূলত যেহেতু আপনারা সবাই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তো আমি প্রেজেন্টেশনটা বানিয়েছি যেন টেকনিক্যাল জিনিসগুলা হালকাভাবে ধরা যায়। এবং শেষে আমাদের প্রশ্ন উত্তর সেশন থাকবে। প্রশ্ন উত্তর সেশনটা একটু বড় থাকবে, প্রেজেন্টেশন আসলে খুব বড় না। এই প্রশ্ন উত্তর আমি বিশ্বাস করি যে প্রশ্ন উত্তরের মাধ্যমে বেশি শেখা যায়। গড় করে দেখে কিংবা মুখস্থ করার থেকে প্রশ্ন উত্তর করলে ইন্টারাকশন যত বেশি হবে তত বেশি শেখা যাবে। তো আমি শুরু করছি। একটু সময় দেবেন, প্রেজেন্টেশনটা শেয়ার করি। আশা করি দেখতে পাচ্ছেন। জি স্যার, আমরা দেখছি। হ্যাঁ, তো ইন্ট্রোডাকশন অলরেডি দিয়েছি। আপনারাও আপনাদের কারা কারা আছেন কোন কোন গ্রুপ সেগুলো শুনলাম। তো আমার ব্যক্তিগত ইন্ট্রোডাকশন হচ্ছে, আমার নাম ফজলে রাব্বি। আমি একজন অ্যামেচার রেডিও অপারেটর। আমি গত 2000 সাল থেকে, মানে গত 25 বছর ধরে আমি লাইসেন্সড অ্যামেচার রেডিও অপারেটর। এছাড়াও আমাদের সাথে আরো দুইজন আছে আজকে এখানে অ্যামেচার রেডিও অপারেটর। আর আমার পড়ালেখা হচ্ছে, আমিও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি পাশ করা এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টার্স করা। আর ব্যক্তিগত জীবনে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আইটি এবং টেলিকমের দায়িত্বে আছি, তবে সেটা আজকের মুখ্য বিষয় না। আজকে আমার পরিচয়, আমি একজন অ্যামেচার রেডিও অপারেটর। তো আমরা শুরু করি। প্রথমেই জানতে হবে অ্যামেচার রেডিও কি। সো অ্যামেচার রেডিও হচ্ছে একটা নন কমার্শিয়াল কমিউনিকেশনের মাধ্যম। এটা অপারেট করা হয় শুধুমাত্র লাইসেন্স ইন্ডিভিজুয়াল যারা, অর্থাৎ লাইসেন্স থাকতে হবে, তারাই এটা অপারেট করতে পারবে। এবং রেগুলেটেড বাই ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অথরিটিস। অ্যামেচার রেডিও নিয়ম কানুনগুলা রেগুলেট করা হয় ন্যাশনাল পর্যায়ে, এবং আমাদের দেশে এটা বিটিআরসি করে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। এবং ইন্টারন্যাশনাল অথরিটিস, এই নিয়ম কানুনগুলো আসে হচ্ছে আইটিইউ থেকে, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন থেকে, এবং আইএআরইউ থেকে, ইন্টারন্যাশনাল অ্যামেচার রেডিও ইউনিয়ন থেকে। এটা পুরাটাই একটা টেকনিক্যাল হবি, পিওর টেকনিক্যাল হবি। আচ্ছা, আমরা এখানে দেখি কিছু অ্যামেচার রেডিও স্টেশন। বড় বড় বাক্স ডায়াল দেখা যাচ্ছে। এটা আসলে একটা লং লস ডাইং হবি, রাইট? আমাদের তাই মনে হয় যে এই হবিটা শুরু হয়েছিল সেই মার্কনির সময় থেকে, যখন রেডিও প্রথম আবিষ্কার হয়। তারপর থেকে এক্সপেরিমেন্ট করার জন্য এই হবিটার জন্ম। তো আমরা তো ধরেই নিচ্ছি যে এটা একটা লং লস ডাইং হবি, মানুষ অনেকেই তাই বলে, এবং অনেস্টলি ইটস এ ডাইং হবি। ধীরে ধীরে এটা কমে যাচ্ছে। অ্যামেচার রেডিও অপারেটররা পুরো পৃথিবী জুড়াই কমে যাচ্ছে। তো আমরা এখানে আসলে আশাহত হওয়ার কিছু নাই। ইটস নট ইউর গ্র্যান্ডফাদার্স হ্যাম রেডিও, আমরা এই কথাটা বলে থাকি, যে আমরা যে রেডিওগুলো আগে দেখলাম হ্যাম রেডিও, সেটা আসলে 1970 সিরকা, মানে 1970-ও আগের ছবি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মডার্ন অ্যামেচার রেডিও স্টেশন, যে বর্তমানে অ্যামেচার রেডিও স্টেশন গুলো, এটা দেশের বাইরের ছবি, আমাদের দেশে এইরকম স্টেশন নাই এখন পর্যন্ত। এবং আমাদের দেশে এতগুলো এখানে রেডিও দেখতে পাচ্ছেন। নিচে রেডিও বলতে আমরা আসলে এখানে একটু ক্লারিফাই করি, আমরা রেডিও বলি এটা শুধু গান শোনার রেডিও না, টু ওয়ে ট্রান্সিভার, মানে ট্রান্সমিটার এন্ড রিসিভার, যেটাকে সহজ বাংলায় বলে ওয়্যারলেস সেট। সেটা ছোট ওয়াকিটকিও হতে পারে, কিংবা বড় বেজ স্টেশন হতে পারে, যেটা দিয়ে দুনিয়া জোড়া কথা বলা যায়। তো এইগুলোকে আমরা সংক্ষেপে রেডিও বলে থাকি। অ্যামেচার রেডিও অপারেটররা যখন রেডিও বলে, এটা বুঝেই নিতে হয় এটা টু ওয়ে রেডিও, ইটস এ ওয়্যারলেস ডিভাইস। তো আমাদের দেশে এতগুলো রেডিওর পারমিশন দেয় না, বেশ কিছু নিয়ম কানুন আছে, যে একজন সর্বোচ্চ 2টা কিংবা 3টা রেডিও ইউজ করতে পারে। অনেক দেশেই, উন্নত দেশে এইসব নিয়ম কানুন নাই, কাজেই স্টেশনগুলো এরকম হয়। বেশ মডার্ন স্টেশন, দিস হবি দ্যাট রিফিউজ টু ডাই, এটাও আমরা বলে থাকি, যে যতই আমরা মনে করি যে হবিটা আসলে কমে যাচ্ছে, আস্তে আস্তে মানুষ কমে যাচ্ছে, মারা যাচ্ছে, তারপরে নতুনরা আর আসছে না হবিতে, তো কিন্তু কিছুটা হলেও যতটুকু আছে এখনো, স্টিল ইটস এ লট। দ্য এসেন্স অফ হ্যাম রেডিও। So ham radio te we use specific radio frequency,
তো আমাদের সিলেক্টেড ব্যান্ড দেয়া আছে যে একদম লো ফ্রিকোয়েন্সি 137 কিলোহার্টজ থেকে একদম এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সি 247 গিগাহার্টজ পর্যন্ত ব্যান্ডে আমাদের ফ্রিকোয়েন্সি অ্যালটেড করা আছে। তো এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে হ্যাম রেডিও অপারেটরদেরকে যেই পরিমাণ স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি দেয়া আছে সেই পরিমাণ ফ্রিকোয়েন্সি বা স্পেকট্রাম পৃথিবীর আর অন্য কোনো সংস্থা, ব্যক্তি বা কাউকেই দেয়া নাই। এটা হচ্ছে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি দেয়া একটা গ্রুপ অফ পিপল, একটা হবির জন্য দেয়া আছে। এটার কারণও আছে। তো উই ক্যান অপারেট উইদাউট ইন্টারনেট অর ফোনস, কারণ আমরা হচ্ছে 1-to-1 রেডিও কমিউনিকেশন করি। যে আমি আপনার সাথে যখন কথা বলি তখন আমার রেডিও থেকে আপনার রেডিওতে কথা বলি, এখানে মাঝখানে কোনো ইন্টারনেট কিংবা সেলফোনের দরকার হয় না। উই ক্যান কমিউনিকেট লোকালি অ্যান্ড গ্লোবালি। আমাদের ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আছে, ডিফারেন্ট মোড আমরা ইউজ করি। ডিফারেন্ট মোড বলতে যেমন আমরা ডিজিটাল মোড ইউজ করি যে ডাটা পাঠানোর জন্য, আমরা ভয়েস মোড ইউজ করি কথা বলার জন্য, এছাড়াও FM AM বিভিন্ন রকম মোড আমরা ইউজ করে থাকি, মডুলেশন ইউজ করে থাকি। আর কিভাবে যোগাযোগ করি, আমরা লাইন অফ সাইট কমিউনিকেশন করি, আমরা রিপিটার ব্যবহার করি, আমরা আয়নোস্ফেরিক প্রপাগেশন ব্যবহার করে আমরা দূর দূরান্তে কথা বলি, এছাড়াও আমরা স্যাটেলাইট রিলে সিস্টেম ব্যবহার করি। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এরপরে আচ্ছা একটা জিনিস বলে রাখি, আপনাদের যদি কোশ্চেন থাকে কোনো, আপনারা একটু লিখে রাখবেন। পরবর্তীতে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে আমরা যখন এটা করব তখন আপনাদের প্রশ্নগুলো দেওয়া হবে। তো এরপর আমরা দেখি হু আর হ্যাম রেডিও অপারেটরস। হ্যাম রেডিও অপারেটরস আর পিপলস ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ আর লাইসেন্সড বাই টেকিং এ টেস্ট। একটা পরীক্ষা দিতে হয়, পৃথিবীর সব দেশেই এটা নিয়ম যে প্রথমে আপনি একটা পরীক্ষা দিবেন অথরিটির কাছে, পরীক্ষায় পাশ করলেই লাইসেন্সটা পাবেন। এরপরে পাশ করার পরে একটা কল সাইন দেওয়া হবে আপনাকে। এই কল সাইনটা হচ্ছে ইউনিক কল সাইন, এই কল সাইনটা পৃথিবীতে আর কারো থাকবে না। তো আমাদের যেমন আমাদের দেশে অ্যামেচার রেডিও অপারেটরদের যে কল সাইন সেটা শুরু হয় S দিয়ে, S2 দিয়ে। তো S2 হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের নির্ধারিত বাংলাদেশের কল সাইন। তো সেটা এই S2টা, এটা কল সাইন, এটা একটা প্লেনের রেজিস্ট্রেশন হতে পারে, একটা জাহাজের কল সাইন হতে পারে, কিংবা একটা অ্যামেচার রেডিও অপারেটরেরও কল সাইন হতে পারে। তো এই S2-র মধ্যে 1টা দেওয়া হয়েছে বাংলাদেশে অ্যামেচার রেডিও অপারেটরদেরকে, এটা বিটিআরসি নির্ধারিত। তো আমাদের কল সাইন গুলো শুরু হয় S21 দিয়ে। আর পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ বলতে আমি বুঝাচ্ছি যে এখানে আসলে এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই যে আপনাকে IEEE তে পড়তে হবে কিংবা কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট হতে হবে। এখানে সব ধরনের মানুষই, এটা একটা হবি, সব ধরনের মানুষই এটাতে পার্টিসিপেট করতে পারবে। শুধু যে একটা পরীক্ষা হয়, খুবই সহজ পরীক্ষা, সেই পরীক্ষাটাতে পাশ করতে হবে। তো এই ধরনের হবির ছবি আমরা যখনই চিন্তা করি এরকম একটা পুরান হবি, তখন শুরুতেই মনে হয় যে এই হবি তো মনে হয় ওল্ডার পিপলদের হবি। ইন সাম সেন্স দ্যাট ইজ ট্রু, কারণ হচ্ছে যে মানে যখন বড় বড় স্টেশনগুলো ছবি দেখি, অনেস্টলি কম বয়সে আসলে এগুলো অ্যাফোর্ড করা সম্ভব হয় না। দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ হবি। হ্যাঁ, যেমন গলফ খেলা, যে কেউ ইচ্ছা করলেই কিন্তু একটা গলফ ক্লাবের দাম অনেক, একটা গলফের বলের দাম অনেক, সেই রকম এই খেলাটাতেও, এই হবিটাতেও ইটস এক্সপেন্সিভ হবি। যে একটা রেডিওর অনেক দাম, একটা ওয়্যারলেস সেটের অনেক দাম, বুঝতেই পারছেন। তো বেশিরভাগ দেখা যায় যে বয়স্করা হয়তো এটা অ্যাফোর্ড করতে পারে বেশি, বাট দ্যাট ডাজন্ট মিন যে যারা ইয়াং তারা এটা ব্যবহার করতে পারবে না বা করে না। হ্যাঁ, ছোট স্টেশন হয়, এখন 5-6 হাজার টাকা দিয়ে স্টেশন অনেকে বানিয়ে ফেলে, নিজে ছোট আকারের স্টেশন, যেটা দিয়ে ধরেন এক দেশ থেকে আরেক দেশেও কথা বলা যায়। তো না, এটা শুধু ওল্ড ম্যানদের হবি না। এখানে দেখেন কিছু ইয়াং অপারেটরদের ছবি, আমি এটা ইন্টারনেট থেকে আজকে সকালেই খুঁজে বের করেছি। বাম দিকে এই ছেলেটার বয়স 10 বছর, সে FCC-র পরীক্ষা দিয়ে USA তে সবচেয়ে কনিষ্ঠ হ্যাম হিসাবে এক সময় নাম করেছিল। আর ডান পাশে যে মেয়েটাকে দেখছেন, বাচ্চা মেয়েটাকে, সে 5th গ্রেডে পড়ে, তারও বয়স 11 বছর মোস্ট প্রবাবলি পড়েছিলাম। তো মোস্ট প্রবাবলি এটা তার বাবা মায়ের স্টেশন, সেও লাইসেন্স নিয়েছে, তো সেও অ্যামেচার রেডিও অপারেটর। আমাদের দেশে যদিও একটা নিয়ম করা আছে যে 18 বছরের নিচে অপারেটর লাইসেন্স দেয় না, এটা হয়তো
করেছে যে রেসপন্সিবিলিটির কিছু ব্যাপার আছে আমাদের দেশে, যেহেতু যে কোনো কমিউনিকেশন, রেডিও কমিউনিকেশন, ওয়্যারলেস ডিভাইসকে বেশ সমীহের চোখে দেখা হয় এবং এটি সামথিং যে একটু রেস্ট্রিক্টেড জিনিস, সেই জন্য হয়তো দেয় না লাইসেন্স। বাট আশা করি আমাদের দেশেও এক সময়, আমি সরি লাস্টে চলে গেছি। তো আমাদের দেশেও হয়তো এক সময় এরকম ছোটরা লাইসেন্স নিতে পারবে। আমাদের দেশে এখন বেশ কিছু ইয়াং অপারেটর আছে, তবে সবারই মনে হয় 20-র উপরে বয়স, 20-র নিচে কেউ নাই। তো একটু আগে বলছিলাম অল সর্ট অফ লাইফ থেকেই মানুষ হচ্ছে অ্যামেচার রেডিও অপারেটর হতে পারে। তো কিছু ফিউ আমাদের ফেমাস হ্যাম রেডিও অপারেটরস, হিস্ট্রির ফেমাস হ্যাম রেডিও অপারেটরস, একদম উপরে বাম দিকে মিস্টার জোসেফ এইচ টেইলর জুনিয়র। উনি হচ্ছে, আমি ওনাকে সিলেক্ট করেছি কারণ আপনাদের সাবজেক্টের সাথে যায়। উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিক্সে ওনার কিছু অবদানের জন্য। উনি একজন হ্যাম রেডিও অপারেটর ছিলেন। তো ওনার কাজকর্মও ছিল লেজার, ফিজিক্স এইসব নিয়ে। তো উনি নিজের প্রফেশনাল লাইফে এগুলো নিয়ে গবেষণা করতেন, একই সাথে উনি হ্যাম রেডিও নিয়েও এক্সপেরিমেন্ট করতেন এবং নিজেকে একটু রিল্যাক্স করতেন ওইটা দিয়ে। তার নিচে আছে হুসাইন বিন তালাল। উনি মধ্যপ্রাচ্যের একজন অ্যামেচার রেডিও অপারেটর, বাট উনাকে পৃথিবীতে আমরা হুসাইন বিন তালাল এবং ওনার কলসাইন আছে KS1 আলফা। তো উনাকে ওই নামে চিনলেও বাকি পৃথিবী উনাকে চিনে কিং হুসাইন অফ জর্ডান নামে। উনি জর্ডানের কিং ছিলেন, মারা গেছেন উনি। আর একদম ডান দিকে ওয়েন গ্যারিয়েট। ওয়েন গ্যারিয়েট হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম অ্যামেচার রেডিও অপারেটর, যে কিনা স্পেস থেকে অ্যামেচার রেডিও অপারেট করে। ছবিটা দেখতে পাচ্ছেন, এটা অনেক আগের ছবি। এটা কলম্বিয়া স্পেস শাটল যখন পৃথিবী প্রদক্ষিণ করে, তো ওনার একটা এক্সপেরিমেন্ট ছিল স্পেস শাটল থেকে উনি পৃথিবীর নিচে যেই সব দেশের উপর দিয়ে উনি যাচ্ছেন সেই সব দেশের অ্যামেচার রেডিও অপারেটরদের সাথে উনি কথা বলেছিলেন। তো উনি হচ্ছে, ওনাকে বলা হয় যে দ্য ফার্স্ট হ্যাম রেডিও ইন স্পেস। তো ওনার নামটাও বেশ বিখ্যাত। বর্তমানে আসলে স্পেস স্টেশন কিংবা অন্যান্য যত অ্যাস্ট্রোনট আছে তাদের মধ্যে বেশিরভাগই 90% আমি বলবো তারা সবাই অ্যামেচার রেডিও লাইসেন্স নিয়েই যায়, কারণ এটা একটা ব্যাকআপ মোড হিসাবেও কাজ করে। আপনারা ভাবতে পারেন যে না, মনে হয় আসলে এরকম কিং হতে হবে কিংবা নোবেল পুরস্কার বিজয়ী ছাড়া কিংবা অ্যাস্ট্রোনট ছাড়া অ্যামেচার রেডিও অপারেটর হওয়া যায় না। না, সেটা না। একটু আগেও বলেছি যে ফ্রম অল ওয়াক অফ লাইফ অ্যামেচার রেডিও অপারেটর থাকতে পারে। বাম দিকে এই মহিলাকে দেখছেন, উনি একজন গৃহিণী, ভারতে থাকেন। ওনার নাম ভারতী। ওনার কল সাইন হচ্ছে VU2RBI। উনি ইন্ডিয়াতে থাকেন। তার নিচে দেখছেন যে বয়স্ক এক ভদ্রলোক, ওনার কল সাইন হচ্ছে S21B, আমরা বলি সিয়েরা 21 ডেল্টা। উনি ডিজাস্টার প্রিপেয়ারনেস এর সাথে জড়িত এবং ওনার নাম দীপু, আমিনুল কাউসার দীপু। তো ওনার ছবি দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের দেশে দেখেন বেশ বয়স্ক একজন অ্যামেচার রেডিও অপারেটর আছেন, এখনো অ্যাক্টিভ। আর ডান দিকে দেখতে পাচ্ছেন আরো দুইজন S21 দিয়ে লেখা। একজন হচ্ছে সিয়াম, যে ছাগলের বাচ্চা একটা কোলে নিয়ে দাঁড়ায় আছে, ছোট্ট একটা ছেলে, দেখলেই বুঝছেন বয়স বেশি না। আর তার ডান পাশে আছে S21 ক্যান। এই ছেলেটা দেখেন লুঙ্গি পরে দাঁড়ায় আছে। আমি আসলে এগুলো ওদের ফেসবুক থেকে নিয়েছি, আই হোপ দে উইল নট মাইন্ড। তো এই দুইজন দেখেন, দেখলেই বুঝছেন একদম ইয়াং তরুণ ছেলে। আমি জানি না বয়স কত, আমি শিওর যে গ্রুপে আছে বয়সটা লিখে দিলে ভালো হতো চ্যাট বক্সে। যাই হোক, তো সব ধরনের মানে আমরা জানি না তাদের প্রফেশন কি। স্টুডেন্ট অবশ্যই, কেউ কেউ ব্যক্তিগত জীবনে হয়তো গৃহিণী, কেউ অন্যান্য প্রফেশনে জড়িত আছে, বাট এটার সাথে শখের কোনো সম্পর্ক নাই। যে কেউ এই শখটাতে ইনভলভ হতে পারে। সো হোয়াট ডু উই হ্যামস ডু? আমরা কি করি আসলে? তো আমরা টক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় কথা বলি, লোকালি কথা বলি, ওয়ার্ল্ড ওয়াইড কথা বলি, বিল্ড অ্যান্ড এক্সপেরিমেন্ট উইথ ইলেকট্রনিক্স। তো আমরা শুধু কথা বলি না, এটা আসলে চ্যাট করার জিনিস না যে আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করলাম, এরকম কিছু না। আমরা বিল্ড করি এবং এক্সপেরিমেন্ট করি। বেশিরভাগ অ্যামেচার রেডিও অপারেটর তারা হয়তো যে নিম্নে ধরেন খুবই স্বল্প জ্ঞান
হয়তো ইলেকট্রনিক্সে কিংবা ইঞ্জিনিয়ারিং এ আইডিয়া নাই, সেও হয়তো রেডিও সেটটা কিনলেও তার নিজের অ্যান্টেনাটা নিজে বানায়, কিংবা কমার্শিয়াল একটা অ্যান্টেনা লাগালেও সে নিজে ইনস্টল করে, অ্যান্ড হি অর শি নোজ, হ্যাঁ, যে কেবলের প্রবলেম আছে নাকি, কোন কেবলটা লাগাতে হবে, অ্যান্টেনার ডিরেকশন কি হবে, কোন ফ্রিকোয়েন্সিতে কথা বলতে হবে। সো দিজ আর থিংস যে আমরা বিল্ড করি এবং এক্সপেরিমেন্ট করি। অনেক অ্যামেচার রেডিও অপারেটর আছে, তারা ইলেকট্রনিক্স এক্সপার্ট, তারা রেডিও তৈরি করে। আমাদের দেশেও আছে এরকম 2-3 জন আছে যে যারা নিজের ওয়্যারলেস সেট নিজেই তৈরি করেছে এবং এটা দিয়ে পৃথিবী ব্যাপী তারা কথা বলতে পারে। আমরা অ্যান্টেনা তৈরি করি, আমরা ম্যাথ করতে হয়, ক্যালকুলেশন করতে হয়, সিমুলেশন করতে হয়, এরকম অনেক কিছু করতে হয়, এগুলো করতে করতে শেখা যায়। আমরা পার্টিসিপেট ইন ইভেন্টস এন্ড কন্টেস্ট। আমরা এরকম আমাদের শখের মধ্যেও অনেক রকম ছোটখাটো ইভেন্ট আছে, কন্টেস্ট আছে, সেগুলোতে আমরা শখে পার্টিসিপেট করি। এছাড়াও আমরা অ্যাসিস্ট করি ডিউরিং এমার্জেন্সিস। যেমন এমার্জেন্সির সময় যদি সব কমিউনিকেশন ব্রেক হয়ে যায়, আমরা তখন কমিউনিকেশন করতে পারি। অ্যাজ অ্যান এক্সাম্পল, যে বেশ কিছুদিন আগে পলিটিক্যালি যখন ইন্টারনেট এবং সবকিছু বন্ধ ছিল, টোটাল কমিউনিকেশন ব্রেকআপ ছিল, আমার বাসা থেকে বেরোনো মানা ছিল, অফিস থেকে নির্দেশ ছিল, আমরা ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, কিন্তু যেহেতু ইন্টারনেট ছিল না, আসলে বাসায় বসেই ছিলাম। ওয়ার্ক ফ্রম হোম মানে আসলে গোড়ার ডিম। তো বাসায় যখন বসেছিলাম, তো আমি কিন্তু বসে বসে তখন প্রতিদিনই অ্যামেচার রেডিও, আমার যে রেডিও, সেটার মাধ্যমে আমি নিয়মিত সকালবেলায় জাপানি স্টেশনগুলোর সাথে গল্প করতাম, বিকালের দিকে কলকাতায় দাদাদের সাথে কথা বলতাম। তো একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে অ্যামেচার রেডিওর কিন্তু কিছু নীতিমালা আছে, কিছু নিয়ম কানুন আছে, যে অ্যামেচার রেডিওতে আমরা কোনো পলিটিক্যাল কথা বলতে পারবো না, কোনো ধরনের গান বাজনা এগুলো করতে পারবো না, শুধু তথ্য আদান প্রদান করতে পারবো। তো যদিও তখন সবকিছু বন্ধ ছিল, বাট খুব কয়েকজনই আমাকে জিজ্ঞাসা করেছিল কি অবস্থা তোমাদের দেশের, এই সেই। তো আমি ওটা শর্তপণে এড়িয়ে গেছি কথাটা, যে দায়সারা ভাবে একটা জবাব দেয়া আর কি। তো এটা খেয়াল রাখতে হবে খুব, কেননা প্রতিটা ফ্রিকোয়েন্সি মনিটরিং হয়। তো আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, কিংবা বায়াসড কথা বলেন, কিংবা সরকারের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। এছাড়াও উই প্রোভাইড কমিউনিকেশন ব্যাকআপ। তো এটা আসলে অ্যাসেস ডিউরিং এমার্জেন্সির সাথেই জড়িত, যে আমরা আসলে উই আর দ্য সেকেন্ড লাইন অফ কমিউনিকেশন ব্যাকআপ। একটা এক্সাম্পল দিই, যে মহাকাশে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে, সেখানেও 3 থেকে 4টা অ্যামেচার রেডিও স্টেশন আছে বিভিন্ন মডিউলে লাগানো। এটা নর্মালি তারা অপারেট করে খুব কম, বাট দিস অলসো ইজ এ কমিউনিকেশন ব্যাকআপ সিস্টেম, যে যদি সবকিছু ফেইলও করে, তাহলে অ্যাটলিস্ট দে হ্যাভ এ কমিউনিকেশন মাধ্যম, যেটা দিয়ে তারা যেখানেই থাকুক, পৃথিবীর উপরে যেই দেশের উপরেই থাকুক, দে ক্যান কমিউনিকেট উইথ সামবডি। এটাই হচ্ছে একটা কারণ। তো এগুলাই আমরা করে থাকি। এখন এটা কিভাবে আমরা করি, কমিউনিকেশন গুলো আমরা কিভাবে করি, এইবার একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে। এতক্ষণ তো আমরা কথাবার্তা বললাম। তো আমরা হচ্ছে ভিএইচএফ, ইউএইচএফ এবং এসএইচএফ। ভিএইচএফ হচ্ছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি, ইউএইচএফ হচ্ছে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, এবং এসএইচএফ হচ্ছে সুপার হাই ফ্রিকোয়েন্সি। আপনাদের পড়ালেখার মধ্যে নিশ্চয়ই কোনো একটা সাবজেক্টে এই ফ্রিকোয়েন্সি গুলোর থাকে। আপনি হ্যান্ড রেজ করেছেন, আমরা প্রশ্ন উত্তরটা পরে নিব, আপনি একটু লিখে রাখেন। তো এই ভিএইচএফ, ইউএইচএফ এবং এসএইচএফ লাইন অফ সাইট কমিউনিকেশন গুলো যখন আমরা করি, যে ধরা যাক একটা ওয়াকি টকি কিংবা একটা বেজ স্টেশন, তো এইখানে আমরা দুইটা স্টেশনের মধ্যে ধরা যাক 10 কিলোমিটার গ্যাপে আছে, যে সবুজ দাগ দিয়ে আমি দেখাচ্ছি। তো দুইটা স্টেশনের মধ্যে আমরা লাইন অফ সাইট একটা থেকে আরেকটাতে কথা বলতে পারি, সেটা থেকে আবার 20 কিলোমিটার দূরে আরেকটা স্টেশনে কথা বলতে পারি, তবে ফাঁকা জায়গায়। মাঝখানে বিল্ডিং টিল্ডিং থাকলে এটা ব্রেক হয়ে যাবে, যেহেতু লাইন অফ সাইট কমিউনিকেশন। অথবা আমরা রিপিটার স্টেশনের মাধ্যমে, যে উঁচু জায়গায় একটা রিপিটার থাকবে কোনো একটা বিল্ডিং এর ছাদে, তো রিপিটার স্টেশনের মাধ্যমে কথা রিলে হয়। তো আমরা রিপিটার স্টেশনের মাধ্যমে হয়তো এক স্টেশন থেকে আরেক স্টেশন 30 কিলোমিটার দূরে, সেটাতেও কথা বলতে পারি। বর্তমানে আমাদের দেশে পুলিশ, আর্মি এবং বিভিন্ন সংস্থা যে ওয়্যারলেস সেট গুলো ইউজ করে, তাদের এরকম উঁচু উঁচু বিল্ডিং এর উপরে, যে কোনো 20 তলা 25 তলা বিল্ডিং গুলো দেখলে দেখবেন যে তাদের ছাদে অসংখ্য অ্যান্টেনা। তো এই অ্যান্টেনা গুলো হচ্ছে রিপিটারের অ্যান্টেনা। তো আমাদের ঢাকাতে একটা রিপিটার ছিল আমাদের, ওটা নষ্ট হয়ে যাওয়ার পরে ওটা ঠিক করা হয় নাই, কারণ এই লোকাল কমিউনিকেশনটা খুব একটা এখন আর ব্যবহৃত হয় না, কারণ আমাদের হ্যাম সংখ্যাও কম, তেমন এটা ব্যবহার হয় না।
এছাড়াও মহাকাশে কিছু স্যাটেলাইট আছে, লো আর্থ অরবিট, অস্কার বলি আমরা, অ্যামেচার রেডিও অপারেটর আমরা বলি অস্কার, বার্ড বলা হয় অনেক সময়। তো এই স্যাটেলাইট গুলো হচ্ছে, লিও মানে তো বুঝছেন, লো আর্থ অরবিট, পৃথিবীর খুব নিচু জায়গা দিয়ে যায়, অলমোস্ট 750 থেকে 2000 কিলোমিটারের মধ্যে এর ইটা থাকে, কি বলে এটাকে, কক্ষপথ। তো এই অস্কার বলি আমরা, অস্কার হচ্ছে অরবিটিং স্যাটেলাইট ক্যারিং অ্যামেচার রেডিও, মানে একটা স্যাটেলাইট যেটা পৃথিবীকে প্রদক্ষিণ করছে এবং তার মধ্যে একটা অ্যামেচার রেডিও আছে। তো এটাকে অস্কার বলি আমরা সংক্ষেপে। তো অস্কারের মাধ্যমে কিন্তু আমরা যখন এই সেম ওয়াকিটকিটা দিয়ে কথা বলবো কিংবা এটার সাথে একটা অ্যান্টেনা লাগাই নেব, এই সেম ফ্রিকোয়েন্সিতেই আমরা উই ক্যান টক 1 থেকে 1000 কিলোমিটার। সেটা হতে পারে আমি এখান থেকে আমি মোহাম্মদপুরে আছি, উত্তরাতে আমার ফ্রেন্ড আছে, স্যাটেলাইটের মাধ্যমে আমরা দুইজন কথা বললাম। অথবা এটা 1000 কিলোমিটার দূরেও হতে পারে, যে আমি ঢাকাতে আছি, আরেকজন চায়নাতে আছে, এবং এটা নিয়মিত হচ্ছে আমাদের দেশে এরকম অনেক। সো এইটা একটা মোড যে আমরা কিভাবে কমিউনিকেট করি। এছাড়াও লাইন অফ সাইট যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, ভিএইচএফ, ইউএইচএফ, এসএইচএফ, এগুলা দিয়ে আমরা যদি স্যাটেলাইট অ্যান্টেনা ইউজ করি এবং শুধুমাত্র স্যাটেলাইট ইউজ করি, স্যাটেলাইট স্টেশন বানাই, তো সেখানে আমরা যেমন 10 কিলোমিটার হোক, 20 কিলোমিটার দূরে হোক, একটু আগে যেমন আমরা বললাম স্যাটেলাইট থেকে করতে পারি। তো সেই স্যাটেলাইট গুলো হচ্ছে এই যে ছোট স্যাটেলাইট গুলো, যেগুলো আগে আমি দেখালাম, এটাকে লিও স্যাটেলাইট বলে। আমি এখানে মার্ক করি নাই, ছোট ছোট দুইটা দিয়েছি। আর এছাড়াও আমাদের জিও অস্কার আছে, যে জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও স্টেশনারি অস্কার, অস্কার মানে অরবিটিং স্যাটেলাইট অ্যামেচার রেডিও, আবার বললাম। এই জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো পৃথিবীর কক্ষপথে ফিক্স, এবং জিও স্টেশনারি মানে আমাদের থেকে দেখলে আমরা ওই স্যাটেলাইটটাকে সবসময় একই জায়গায় দেখব। তো এইটার মাধ্যমে অলমোস্ট 3000 কিলোমিটার ফুটপ্রিন্ট ব্যাপী কথা বলা যায়, পৃথিবীর 1/3 কভার করে এই স্যাটেলাইট। আনফরচুনেটলি আমাদের মাত্র একটাই জিও স্টেশনারি স্যাটেলাইট আছে অ্যামেচার রেডিওর। এটা আসলে আরো অন্যান্য সার্ভিস দেয়, তার মধ্যে একটা ট্রান্সপন্ডার হচ্ছে, মানে একটা অংশ আমাদের জন্য দিয়ে দিয়েছে তারা। তো এইটার মাধ্যমে আমরা অনেক দূর থেকে যোগাযোগ করতে পারি। এই স্যাটেলাইটটা পৃথিবী থেকে অলমোস্ট 36,000 কিলোমিটার উপরে আছে। তাহলে বুঝতেই পারছেন যে মাটি থেকে 36,000 কিলোমিটার দূরে তো আর মাথার উপরে নাই। এই স্যাটেলাইটটা আছে কাতারের উপরে। তো বাংলাদেশ থেকে কাতারের উপরে 36,000 কিলোমিটার উপরে স্যাটেলাইট, সেখান থেকে আবার ধরেন ব্রাজিলে আমি যদি কথা বলি, তাহলে ইট উড বি লাইক 5-6,000 কিলোমিটার মাটি দিয়ে। আর উপর দিয়ে যদি দেখি তাহলে তো এটা অবশ্যই 70,000 কিলোমিটারের বেশি আমার ফ্রিকোয়েন্সিটা যাচ্ছে। বাট কথা একদম ডিলে হয়, একটা এই আধা সেকেন্ড 1 সেকেন্ডের একটা ডিলে হয়, বাট কথা একদম ক্লিয়ার। এটা ছাড়াও আমাদের একটা ন্যাচারাল স্যাটেলাইট আছে আকাশে, চাঁদ। তো কিছু পাগল অ্যামেচার রেডিও অপারেটর আছে, তারা ইএমই মানে আর্থ মুন আর্থ অথবা মুন বাউন্স করে। তা মুন বাউন্স হচ্ছে, এটা অনেক শক্তিশালী স্টেশন লাগে, যেহেতু ডিস্টেন্সটা দেখছেন 4000 কিলোমিটার দূরে চাঁদটা মাটি থেকে। তো একটা স্টেশন থেকে 4000 কিলোমিটার দূরে চাঁদের দিকে তাক করে তারা হয়তো ডিজিটাল মোডে কিংবা সিডাব্লিউ পাঠায়, সিডাব্লিউ মানে মোর্স কোড পাঠায়, এবং সেটা ব্যাক করে পৃথিবীতে, আরেক দেশ থেকে সেটা ধরে। তো এইটা খুব আসলে রেয়ার, এবং মানে এই হবির একদম শেষের পর্যায়ের দিকে যখন আর কিছুই করার থাকে না, তখন মানুষ এটা করে। এটার জন্য অনেক বড় অ্যান্টেনা লাগে, অনেক এক্সপেন্সিভ ইকুইপমেন্ট লাগে। তার কারণ হচ্ছে যে দ্য ডিস্টেন্স, এত দূরে যায় যে অনেক পাওয়ার দিয়ে পাঠাতে হয়, এবং রিসিভার অনেক সেন্সিটিভ হতে হয়। তো আমাদের দেশে এখন পর্যন্ত যা যা বললাম সবই হয়েছে, শুধু ইএমই বা মুন বাউন্সটা এখন পর্যন্ত হয় না। তো এতক্ষণ দেখলাম আমরা যে স্যাটেলাইটের মাধ্যমে কিভাবে অনেক দূরত্বে কমিউনিকেশন করি আমরা। তো নেচার ইজ আওয়ার ফ্রেন্ড। ফরচুনেটলি আমাদের মাথার উপরে এই আগের দুইটা স্লাইডে দেখেছিলেন দুইটা নীল দাগ দেয়া, এই দুইটা নীল দাগটা আসলে ওইখানে আমরা বলি নাই, কারণ ভিএইচএফ এবং ইউএইচএফ এ আমরা যদি আবার আগে যাই, ভিএইচএফ, ইউএইচএফ এবং এসএইচএফ এ যখন এই ফ্রিকোয়েন্সি গুলা, যেটা হয় যে এই আয়নোস্ফিয়ার লেয়ারটা ভেদ করে চলে যায়, এই ফ্রিকোয়েন্সি গুলার ওয়েভলেন্থ এত ছোট যে এইটা আয়নোস্ফিয়ারে এটাতে কোনো এফেক্ট করে না। বাট আমরা যখন মিডিয়াম ফ্রিকোয়েন্সি কিংবা এইচএফ ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করি, হাই ফ্রিকোয়েন্সি হতে ভেরি হাই ফ্রিকোয়েন্সি থেকে নিচে অবশ্যই, তো নিচের দিকে ফ্রিকোয়েন্সি গুলো যখন ইউজ করি, যেটাকে সাধারণত শর্ট ওয়েভ বলা হয়,
তো শর্ট ওয়েভ ফ্রিকোয়েন্সি গুলো আমরা যেটা ইউজ করি, সেম ফ্রিকোয়েন্সি যেটা ধরেন ভয়েস অফ আমেরিকা কিংবা রেডিও বেইজিং, এইসব বিভিন্ন রেডিও স্টেশন গুলো আগে ইউজ করতো, বিবিসি, যে গ্রাম দেশে মানুষ যুদ্ধের সময় শুনতেন যে বিবিসিতে শুনছে। তো এই ফ্রিকোয়েন্সি গুলো মহাকাশে আমাদের যে আয়নোস্ফিয়ার লেয়ার আছে এই লেয়ারে বাউন্স করে, এক্স্যাক্টলি রিফ্লেক্ট করে না, এটা রিফ্র্যাকশন হয় এবং বাউন্স হয়। তো এই আয়নোস্ফিয়ার লেয়ারে যেই আয়ন গুলা আছে, মলিকুল গুলা আছে, এগুলো সূর্যের আলোতে আয়নাইজেশন হয় এবং এই আয়নাইজেশন গুলো কিছু পজিটিভ চার্জ রিলিজ করে, সেখান থেকে এই ফ্রিকোয়েন্সি গুলো আবার বাউন্স করে। তো এইটার ফলে যেটা হয় যে আমরা এইচএফ রেডিওতে আমরা 3000 4000, দের ইজ নো লিমিট, পৃথিবীর যে কোনো দেশে কথা বলা যায়। বাট যেহেতু এটা এই লেয়ারটার উপর নির্ভরশীল এবং এই লেয়ারটা দিনের বিভিন্ন সময় সূর্যের অবস্থান, সূর্যের তেজ, রেডিয়েশন সবকিছুর উপর নির্ভর করে, সেই জন্য আমি এইটা এই মোডে কথা বলতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে, যেটা অ্যামেচার রেডিও অপারেটররা ধীরে ধীরে শিখে যায়, যে দিনের কোন সময় কোন ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে। কিংবা ধরেন 100 কিলোমিটার দূরে আমি কমিউনিকেশন করব, তখন কোন ফ্রিকোয়েন্সিটা ইউজ করলে আমি কথা বলতে পারবো। একই সাথে আমি 3000 কিলোমিটার দূরে কারোর সাথে কথা বলবো, তখন আমার কোন ফ্রিকোয়েন্সিটা ইউজ করলে বেটার হবে। তো এখানে দেখেন যে আমি যদি এই সবুজ দাগ দেয়া এই ফ্রিকোয়েন্সিটা দূরে কথা বলার জন্য ব্যবহার করি, মাঝখানে কিন্তু 100 কিলোমিটার দূরে যে আছে তাকে আমি পাবো না, হ্যাঁ, সে স্কিপ জোনে পড়ে যাবে। তো এই জ্ঞানগুলো আমাদের আস্তে আস্তে হবে, যারা অ্যামেচার রেডিও অপারেটর তারা আস্তে আস্তে এইগুলো শিখতে থাকে। এই নলেজ গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে অনেক, আমি নাম বলবো না, মানে অনেক সংস্থাই বেতার যন্ত্র ব্যবহার করে, ওয়্যারলেস সেট ব্যবহার করে। তো তারা যেমন ধরেন কাছের কোনো শহর থেকেই ঢাকাতে কমিউনিকেশন করতে ব্যর্থ হয়। তার কারণ আছে, কারণ তাদের ওই নলেজটা হয়তো ওইভাবে ট্রেন্ড না সেই অপারেটরটা, যে কোন ফ্রিকোয়েন্সিতে কথা বললে হয়তো 200 কিলো দূরের এই শহরটাতে রিচ করা যাবে। তারা হয়তো এমন একটা ফ্রিকোয়েন্সি ধরে রাখছে যে তার কথা হয়তো ফিনল্যান্ডে চলে যাচ্ছে, কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে না। তো এই নলেজ গুলোও খুব জরুরি, এটা শেখা যায় অ্যামেচার রেডিওর মাধ্যমে। তো এতক্ষণ আমরা রেডিও বলছিলাম। উপরে বাম দিকে একটা ভিএইচএফ ইউএইচএফ বেজ স্টেশন মানে যেটা আমরা বেজে ইউজ করি, টেবিলের উপর রাখি, টেবিল টপ। একদম ডান পাশে একটা ভিএইচএফ ইউএইচএফ হ্যান্ডহেল্ড, যেটা ওয়াকি টকি আর কি, আমরা হ্যান্ডহেল্ড বা হ্যান্ডি টকি বলি, হ্যান্ডি বলি সংক্ষেপে। তো যেটাকে আমরা ওয়্যারলেস বলি সবাই, আসলে বাংলাদেশে আমরা ওয়্যারলেস বলতে যেটাকে বুঝি, যে ডান দিকের এই যে ছোট্ট একটা হাতে করে ঘুরবো, একটা অ্যান্টেনা থাকবে, বেশ একটু ভাব আসবে। তো আসলে এটা অ্যামেচার রেডিও জগতে এইটা হচ্ছে জাস্ট শুরু, খেলনা। এরপরে ভিএইচএফ ইউএইচএফ বেজ আছে, এখানে বড় দেখেন কিছু বেজ স্টেশন আছে, এগুলো এইচএফ বেজ স্টেশন, এগুলো সবই মডার্ন রেডিও, সফটওয়্যার ডিফাইন্ড রেডিও টেকনোলজি ইউজ করা হয়। দেখেন কালার ডিসপ্লে, এগুলো একদম লেটেস্ট, বাট পুরানো দিনেরও আছে যে এলসিডি স্ক্রিন, নাম্বার উঠে শুধু। তো রেডিও গুলো এরকম হয়ে থাকে। তো শুধু রেডিও হলেই হবে না, এতক্ষণ যা বলছিলাম যে একদম ডান দিকে যেমন দেখেন এই ছোট ওয়্যারলেসটার একটা ছোট্ট অ্যান্টেনা লাগানো, তো এইটা দিয়ে আপনি ওই যে লোকাল কমিউনিকেশন 10 কিলোমিটার দূরে কিংবা রিপিটারের মাধ্যমে 30 কিলো 40 কিলো দূরেই কথা বলতে পারবেন, এর বেশি কিছুই করতে পারবেন না। অ্যান্টেনাটা খুব গুরুত্বপূর্ণ, কেন অ্যান্টেনাটাই মূল জিনিস আপনার রেডিও থেকে যে রেডিও ফ্রিকোয়েন্সিটা তৈরি হলো সেটা বাতাসে ছড়িয়ে দেওয়ার জন্য। তো আমরা দেখি এবং একটা ইউএইচএফ অ্যান্টেনা একসাথে বাম দিকে উপরে, নিচে যে অ্যান্টেনাটা এটাও ফিক্স লাগিয়ে দেয়া, সেম অ্যান্টেনাটাই একটু বেশি গেইন, বেশি এলিমেন্ট। তো এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে অ্যান্টেনার সাইজ কিন্তু ফ্রিকোয়েন্সি আনুপাতিক, রিভার্স কি বলে এটাকে, মানে প্রপোর্শনাল না, এটা উল্টাটা। তো এখানে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে অ্যান্টেনার সাইজ ছোট হবে। দেখেন এটা ভিএইচএফ এবং ইউএইচএফ এর অ্যান্টেনা হাতে ধরে থাকা যায়, এইচএফ এর অ্যান্টেনা কিন্তু একটা টাওয়ার লাগে। আবার ফ্রিকোয়েন্সি বাড়তে বাড়তে যখন ধরেন 1800 মেগাহার্জ, যেটাতে আমরা মোবাইল ফোনে কথা বলি, তখন কিন্তু অ্যান্টেনাটা এত ছোট হয়ে যায় যে অ্যান্টেনাটা আমার মোবাইল ফোনের ভিতরেই এঁটে যায়, পিসিবি সার্কিট বোর্ডের উপরই একটা ছোট্ট লেয়ার করে অ্যান্টেনাটা তৈরি করা থাকে। তো আমরা অ্যান্টেনা দেখলাম যেগুলা বেসিক্যালি নর্মাল অ্যান্টেনা। এই এইচএফ অ্যান্টেনাটা আসলে অনেক বিশাল, অনেক গেইন। নর্মালি আমরা একটা তার, ছাদের উপর একটা তার জাস্ট কাপড় শুকানোর মতো করে তার টাঙিয়ে দিয়েও আমরা এইচএফ রেডিও দিয়ে কথা বলেছি। বেশিরভাগ স্টেশন তাই করে বাংলাদেশে, এবং ওয়ার্ল্ড ওয়াইড 90% স্টেশন ওই একটা ডাইপোল অ্যান্টেনা ইউজ করে, দুইটা তার ইউজ করে শুধু।
ইয়াগি অ্যান্টেনা, ডিরেকশনাল অ্যান্টেনা, বেশি গেইন, বড় বড় স্টেশন গুলো ব্যবহার করে শুধুমাত্র। কিছু ক্রেজি অ্যান্টেনা দেখি আমরা। এই অ্যান্টেনাটা হচ্ছে ইউএইচএফ এর ইএমই অ্যারে, আর্থমন আর্থ অ্যারে, যে এখানে আসলে অনেকগুলা অ্যান্টেনা এই ফ্রেমের মধ্যে লাগানো, শয়ে শয়ে অ্যান্টেনা। নিচে দেখতে পাচ্ছেন এটার অপারেটরকে, ওনার কল সাইন হচ্ছে DL7APV, ডেল্টা লিমা 7 আলফা পাপা ব্রাভো, আলফা পাপা ভিক্টর। আর তো DL7 দেখলেই আমরা যারা অ্যামেচার রেডিও ইউজ করি আমরা জানি এটা জার্মানির স্টেশন। তা উনি এই অ্যান্টেনাটা ব্যবহার করে, ওই যে একটু আগে বললাম যে চাঁদ যেহেতু অনেক দূরে, 400,000 কিলোমিটার দূরে, তো এই অ্যান্টেনাটা ইউজ করে সে চাঁদে সিগন্যাল পাঠায়, চাঁদ থেকে সেটা বাউন্স করে সিগন্যালটা পৃথিবীতে আসে, এবং ওই এন্ডেও এরকম এত বড় না হলেও কাছাকাছি একটা অ্যান্টেনা লাগে এটা রিসিভ করার জন্য। তো এটা একটা ক্রেজি অ্যান্টেনা। এইটা একটা এইচএফ অ্যান্টেনা ফার্ম বলি আমরা, যে অনেকগুলা এইচএফ অ্যান্টেনা একসাথে করে ফেজিং করে বড় বড় টাওয়ারে লাগানো, এবং এই এতগুলা অ্যান্টেনা কিন্তু এই যে একটা ছোট্ট ঘর দেখছেন মাঠের মধ্যে পাহাড়ের উপরে একটা গাড়ি রাখা, এইটার মধ্যেই স্টেশনটা। তো এই অ্যান্টেনা ফার্মটা হচ্ছে ECO 7 ডেল্টা এক্সরে। ECO 7 হচ্ছে মোস্ট প্রবাবলি স্পেনের কল সাইন। তো এটা একটা কন্টেস্ট ক্লাব, একটা ক্লাবের স্টেশন এটা, যেহেতু বাসা বাড়িতে সবার পক্ষেই সমস্যা অ্যান্টেনা লাগানো, তো এরকম বেশ কিছু ধরেন 50 জন কিংবা 100 জন অ্যামেচার রেডিও অপারেটর তারা ফান্ড দিয়ে একসাথে করে একটা জমি লিজ নিয়ে দে ক্রিয়েটেড এ স্টেশন, একটা বড় স্টেশন করেছে সম্মিলিতভাবে, যে যখন কন্টেস্ট করা লাগে তখন তারা এখানে যেয়ে এই স্টেশনটা ব্যবহার করে। তো এটা একটা ক্রেজি অ্যান্টেনা আইডিয়া বলবো। শুধু তো আমরা বিদেশের ছবি দেখছি, আসেন আমরা পাইরেটস অফ বেঙ্গলের অ্যান্টেনা দেখি। বেশ বাঁশ দিয়ে এবং দড়ি দড়া দিয়ে যেন একটা পাল লাগানো। এটা একটা এইচএফ কোয়াড অ্যান্টেনা, এটা আমাদের দেশেরই একজন অ্যামেচার রেডিও অপারেটর, ওনার কল সাইন সিয়েরা 21 রোমিও হুইস্কি S21RW, খুলনাতে ওনার এই স্টেশনটা। তো এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমার খুব ইচ্ছা অ্যান্টেনাটা দেখতে যাওয়ার, যে অন্যান্য দেশে অ্যান্টেনার উপরে যেটা করে একটা রোটেটর, মানে একটা মোটরের মতো থাকে, তো ঘরের মধ্যে থেকে তারা ডায়াল ঘুরায়, অ্যান্টেনা ছাদে ঘুরে যায়, যে আমি এখন ইউএস এর দিকে কথা বলবো, অ্যান্টেনাটা ঘুরে ইউএস এর দিকে হয়ে যায়। এই অ্যান্টেনাটার দুইটা দড়ি অ্যান্টেনার উপর থেকে তার দোতলার ঘরে কিভাবে যেন পুলি টুলি দিয়ে নিয়ে আসা আছে, মানে এটা আমার শোনা গল্প, শোনা যারা দেখেছে। এবং এই ভদ্রলোক উল্টা পাশে যে বিল্ডিংটা দেখছেন এখানে ব্লু কালারের গ্লাস, সেইটাকে মিররের মতো ব্যবহার করে সেটার মধ্যে দিয়ে তাকায় ছাদে অ্যান্টেনাটা দেখে, আর এই দুইটা দড়ি, ডানে একটা দড়ি টান দিলে অ্যান্টেনা ডান দিকে ঘুরে, আর একটা দড়ি টান দিলে অ্যান্টেনা বাম দিকে ঘুরে। সো ইট ওয়াজ এ পিস অফ আর্ট। তো এটা একটা ক্রেজি অ্যান্টেনা বলবো আমরা। তো এতক্ষণ আমরা অ্যান্টেনা নিয়ে কথা বললাম। এখানে হচ্ছে একটা ছেলেকে দেখা যাচ্ছে, যে ছেলেটা বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে একটা হাতে একটা অ্যান্টেনা নিয়ে মাথায় ছাতা দিয়ে সে কি যেন করছে। এই ছেলেটা হচ্ছে কল সাইন সিয়েরা 21 MOB আছে, আপনাদের সাথে এখানে আছে, এবং ওর মাথার চুলের মতোই আওলা ঝাওলা ওর অ্যান্টেনাটা। তো আপনারা কি জানেন যে ও কি করছে? হোয়াট ইজ হি এইমিং ফর? এইটা মনে হয় আপনারা অনেকেই ভাবছেন যে হয়তো দূরে কোথাও কমিউনিকেশন করার চিন্তা করছে সে। না, হি ইজ এইমিং ফর দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেও অ্যামেচার রেডিও আছে, এবং এটার কল সাইন হচ্ছে NS1ISS। যখন এটার অনেকগুলো কল সাইন আছে, তো যখন ইউএস এর অ্যাস্ট্রোনটরা ওখান থেকে কথা বলে তখন দে ইউজ কল সাইন NS1ISS। যখন রাশিয়ান অ্যাস্ট্রোনটরা ইউজ করে তখন ইউজ করে RS0ISS। এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি যে আছে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ESA, এসা থেকে এসার অ্যাস্ট্রোনটরা যখন কথা বলে দে হ্যাভ দেয়ার ওন কল সাইন। তো আমার এখন সেটা মনে নাই সবগুলা, আমি এই NS1ISS আর RS0SS টাই মনে আছে। তো আমাদের এই ছেলেটা বৃষ্টির মধ্যে কিছু তোয়াক্কা না করে সে ছাদে উঠে গেছে ঝড় বৃষ্টির মধ্যে,
সামনে মোবাইল ফোনে প্রেডিকশন দেখাচ্ছে যে স্যাটেলাইটটার পাস কত ডিগ্রিতে আছে, কোন দিকে আছে, সে তার অ্যান্টেনাটা তাক করে তার ওয়াকি টকি দিয়ে কথা বলার চেষ্টা করছে, কারণ ঝড় বৃষ্টির জন্য পাস মিস করা যাবে না। এই পাসটা এত ফেভারেবল লো অ্যাঙ্গেল পাস হয়তো পাওয়া সবসময় যায় না। তো সে কিন্তু নিয়মিত, আমরা যে শুধু কথা বলি আর কঠিন কঠিন কাজ করি তা না, আমরা পিকনিক করতেও যাই। ওই যে একটু আগে আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন রকম ইভেন্ট করি, কন্টেস্ট করি, ইভেন্ট করি। তো এখানে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছিলাম, আইল্যান্ডস অন দ্য এয়ার। তো এটার কল সাইন ছিল S21DX। তো এখানে আমরা নৌকাতে করে যেতে হয়, একটা চরের মধ্যে গেছিলাম, ঢালচর। ঢালচর হচ্ছে ভোলার নিচে, বাংলাদেশের একদম দক্ষিণের দিকে একটা চর। চর কুকরি মুকরি পার হয়ে তারপর ঢালচর, একদম প্রত্যন্ত জায়গা। তো সেইখানে আমরা যাচ্ছিলাম। তার আগে কিছু যন্ত্রপাতি আমরা কিভাবে নিয়ে গেছি, যে ভ্যান গাড়িতে করে ব্যাগের মধ্যে জিনিসপত্র, অ্যান্টেনা, এটা সেটা কিছু জিনিস সাথে ছিল, সবকিছু নিয়ে তারপর নৌকাতে করে গেছি। তারপর ডান দিকে দেখেন যে আমরা একটা অ্যান্টেনা, এখানে এই যেখানে একটা লাইট লাগায় যেন রাতেও কাজ করতে পারি, আমরা একটা অ্যান্টেনা উঠাচ্ছি। পিছনে জঙ্গল, এটা একটা চর, সামনে সমুদ্র। তো আমরা এখানে অ্যান্টেনা লাগাচ্ছি, বেশ কয়েকজন অ্যামেচার রেডিও অপারেটর। তারপর নিচে দেখেন বেড়াছাড়া ভাবে আমরা একটা মাথার উপরে একটা ছাউনি দিয়ে গাছের তলে বসে খুব গরিবি হালে তার তুর টেনে আমরা যেই স্টেশনটা অপারেট করছি, এটা একটা স্যাটেলাইট স্টেশন। এই যে এই কমলা রঙের বাক্সগুলো দেখছেন, এই অ্যালুমিনিয়ামের বক্স গুলো, এগুলো কিন্তু হাতে বানানো একটা অ্যামেচার রেডিও স্টেশন, যেটা দিয়ে আমরা ওই যে জিও স্টেশনারি স্যাটেলাইটের মাধ্যমে কথা বলতে পারি। তো আমরা পিকনিক করতেও যাই, এটাকে সবাই বলে পিকনিক, বাট আমরা বলি ডি এক্সপিডিশন কিংবা কন্টেস্ট। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে, বা আয়োটা, আইল্যান্ডস অন দ্য এয়ার। তো এই ছবিটা আসলে দেখানোর কারণ হচ্ছে যে দেখেন যে বাসা বাড়িতে আমরা যে অ্যামেচার রেডিও লাগালাম 1 মাস সময় ধরে, ব্যাপারটা তা না। আমরা আসলে উই হ্যাভ দ্য নলেজ এবং উই হ্যাভ দ্য ক্যাপাসিটি, উই হ্যাভ দ্য লজিস্টিক্স, যে আমরা কিন্তু এই যে ভ্যান গাড়িতে, টেম্পু গাড়িতে করে জিনিসপত্র নিয়ে নৌকায় করে 10-12 জন মানুষ একটা প্রত্যন্ত জায়গায়, আমরা যদি ওই ঢালচরে যেতে পারি তাহলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবো। এবং একদিনের মধ্যে আমরা স্টেশন আপ করে, এটা একটা অ্যান্টেনার ছবি দেখছেন, টোটাল আমাদের 11টা অ্যান্টেনা ছিল বিভিন্ন রকমের। এবং তার মানে যে আমরা আসলে একদিনের মধ্যে রাতের বেলা রওনা দিয়েছি, পরের দিন পৌঁছেছি, সারাদিনে অ্যান্টেনা লাগিয়েছি, যে একদিনের মধ্যে আমরা অ্যান্টেনা লাগিয়ে উই ক্যান স্টাবলিশ কমিউনিকেশন ফ্রম বাংলাদেশ টু এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। ডিস্টেন্স কোনো ব্যাপার না। উই হ্যাভ দ্য স্যাটেলাইট, উই হ্যাভ দ্য আয়নোস্ফেরিক প্রোপাগেশন, এইচএফ রেডিও, ভিএইচএফ রেডিও। তো আমরা যে কোনো জায়গায়, প্রত্যন্ত যে কোনো জায়গায় যে খুব কম সময়ের মধ্যে আমরা কমিউনিকেশন স্ট্যাবলিশ করে ফেলতে পারবো, সেই ক্যাপাসিটি আমাদের আছে, কারণ আমরা শখেই করি এই কাজ। তো যখন প্রয়োজন দেখা দেবে তখন তো এটা কোনো ব্যাপারই না, মানে শখেই যদি আমরা করতে পারি, পিকনিক করতে যায় যদি আমরা এই কাজ করতে পারি, তাহলে অন্য সময় তো এটা কোনো ব্যাপারই না, তাই না? এখান থেকেই আসছে ডিজাস্টারে আমরা কিভাবে কাজ করতে পারি। সো ফর ডিজাস্টার কমিউনিকেশন, যে আমরা ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টারনেট অ্যান্ড পাওয়ার গ্রিড, যে আমরা প্রত্যন্ত চরে গেছিলাম, দেখালাম যে সেখানে তো ইলেকট্রিসিটি নাই, আমরা আমাদের জেনারেটর, আমাদের ব্যাটারি, এইসব ছোট ছোট জেনারেটর, ব্যাটারি, এগুলো সাথে নিয়ে গেছি। তো একটা ডিজাস্টারের সময় নিজেদের জেনারেটর না থাকলেও কারো না কারো কাছ থেকে একটা জেনারেটর পাওয়া যাবে। একটা ব্যাটারি রিক্সার, টেসলা গাড়ি থেকেও ব্যাটারি খুলে নেওয়া যায়, দিয়ে আমরা হয়তো রেডিওটা শুধু আমাদের আছে, উই অল হ্যাভ আওয়ার রেডিও, অ্যান্টেনা, এভরিথিং। সেগুলো দিয়ে আমরা খুব কম সময়ের মধ্যে অ্যান্টেনা তুলে আমরা কমিউনিকেশন করতে পারবো। ডিজাস্টারে যদি অ্যান্টেনাও নষ্ট হয়ে যায় তাও সমস্যা নাই, আমরা যে কোনো গুনা তার, যেটা সে তার কিংবা তামার তার, হোয়াট এভার স্ক্র্যাপ, আমরা জোড়াতালি দিয়ে, উই হ্যাভ দ্য নলেজ, আমরা জাস্ট কাগজে খাতা কলমে একটা অঙ্ক করবো, অঙ্ক করে আমরা অ্যান্টেনা দাঁড় করায় ফেলতে পারবো। ইটস এ ওয়ার্ক অফ 10 minutes. It's essential when phones and cell tower fails. সো ডিজাস্টারে যখন ফোন কাজ করবে না এবং সেল টাওয়ার ফেল করবে, মোবাইল টাওয়ার ফেল করবে, ইনফ্যাক্ট যে কোনো ডিজাস্টারে সবার প্রথমে মোবাইল টাওয়ার ফেল করে। আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু এমার্জেন্সিতে কাজ করেছি আমার প্রফেশনাল ফিল্ড থেকে, যেমন ইন্দোনেশিয়াতে, সুনামির পরে ইন্দোনেশিয়াতে কাজ করেছি, শ্রীলঙ্কাতে কাজ করেছি, হাইতিতে আর্থকোয়েকের পরে কাজ করেছি, নেপালে আর্থকোয়েকের পরে কাজ করেছি, এছাড়াও বাংলাদেশে যখন সিডর হলো, সিডরেও কাজ করেছি 2007 সালে। তো
সব জায়গাতেই দেখা যায় যে সেল টাওয়ার সবার আগে ফেল করে। কারণ হচ্ছে যে সেল টাওয়ার নির্ভর করে, মানে এটা হপিং করে করে কাজ করে, এক সেল টাওয়ার থেকে আরেক সেল টাওয়ার, সেখান থেকে আরেকটা সেল টাওয়ার। এখন অবশ্য ফাইবার অপটিক দিয়ে অনেক কানেকশন দেওয়া হয়। তো মাঝখানে একটা যদি ব্রেক হয়ে যায় তাহলে আসলে পুরো কমিউনিকেশনটাই ব্রেক হয়ে যাবে। অথবা যদি একটা সেল টাওয়ারের পাওয়ার যখন থাকে না, ইলেকট্রিসিটি থাকে না লং টাইম, তার হয়তো ব্যাটারি ব্যাকআপ থাকে 2 ঘন্টা 3 ঘন্টা, তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এবং ওই এরিয়ার পুরা নেটওয়ার্ক নাই হয়ে যাবে মোবাইল ফোনের। এছাড়াও ধরেন চিন্তা করেন যে গড ফরবিড, আল্লাহ না করুক, যদি ঢাকা শহরে ডিজাস্টার হয়, তাহলে তো গ্রামীণ ফোনের যে ডেটা সেন্টার এখানে কিংবা যে কমিউনিকেশন মেইন সেন্টার যেটা, সেটা যদি নষ্ট হয়ে যায় কিংবা ইলেকট্রিসিটি নাই, সেটা যদি অফ হয়ে যায়, ডু ইউ থিঙ্ক যে পটুয়াখালীর মোবাইল ফোন কাজ করবে? না, কাজ করবে না, কেন বিলিং সিস্টেম থেকে এভরিথিং ইজ ইন ঢাকা। তো দেখেন, একটা ছোট্ট ডিজাস্টার হলেও গোটা দেশের কিন্তু কমিউনিকেশন ফেল করবে। তো অ্যামেচার রেডিও কিভাবে হেল্প করতে পারে? যে উই ক্যান ডু র্যাপিড রেসপন্স উইথ মিনিমাল ইনফ্রাস্ট্রাকচার। আমাদের এরকম বিশাল টাওয়ার দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আমাদের এক একজন অ্যামেচার রেডিও অপারেটরই হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচার। সে তার সাথেই থাকে তার ইনফ্রাস্ট্রাকচার। হয়তো একটা ব্যাগ পিঠে নিয়ে রওনা দিছে, হাতে 2টা বাক্স, ওই বাক্সের মধ্যে অ্যান্টেনা, পিঠের ব্যাগের মধ্যে রেডিও। মানে আমরা দেখেছি ফেনী অপারেশনের সময় 2-3টা ব্যাগ নিয়ে রওনা হয়ে যেত, এক একজনকে বাসের ছাদে ট্রাকের উপরে করে যেতে। কি হচ্ছে, তারা রেডিও ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছে। ভাই আর কিছু দিয়েন না। আমি আমি ব্যক্তিগতভাবে একজনকে বলেছিলাম যে যাচ্ছ যখন আমি কিছু খাবার কিনে দিই, নিয়ে যাও। বলছিল ভাই ব্যাটারি নিচ্ছি, একটা ব্যাটারির যে ওজন, 2 হাতে আর কিছু নেওয়ার জায়গা নাই। তো দে হ্যাভ মোর প্রায়োরিটি ফর দ্য কমিউনিকেশন ইকুইপমেন্ট। তো পৃথিবীর বিভিন্ন থেকে আমরা দেখতে পাই যে যেমন হারিকেন ক্যাটরিনা যখন 2005 সালে আঘাত করেছিল, সেখানে এনবিসি নিউজে এসেছিল বড় করে। এছাড়াও নেপালে যখন আর্থকোয়েক হয় তখনও অ্যামেচার রেডিও অপারেটররা অনেক হেল্প করেছে। তো আমি জাস্ট এটা প্রেজেন্টেশনটা আমি শিওর শেয়ার করা হবে আপনাদের সাথে, তখন এটা পড়ে নিয়েন, ছোট ছোট অক্ষরে লেখা। তো এখানে দেখাচ্ছিল যে ওই যখন ক্যাটরিনা আঘাত করেছিল তখন অ্যামেচার রেডিও অপারেটররা বিভিন্ন রেসিডেন্স ওখানে যারা আছে তাদেরকে, যারা আটকা পড়েছিল ফ্লাডে, তাদেরকে উদ্ধার কাজে সহায়তা করেছিল, খবর দিয়ে, খবর আদান প্রদান করে যে অমুক জায়গায় এই ফ্যামিলিটা আটকা পড়েছে। কিংবা বিদেশে কিংবা অন্যান্য স্টেটসে তাদের যে আত্মীয় স্বজন আছে তারা হয়তো তাদের সাথে যোগাযোগ করেছে, যেখানে নেটওয়ার্ক আছে সেখান থেকে এক অ্যামেচার রেডিও অপারেটর মিসিসিপি কিংবা লুইজিয়ানার তার পরিচিত আরেক অ্যামেচার রেডিও অপারেটরের সাথে রেডিওতে কথা বলেছে যে ভাই যা তো একটু ওইখানে অমুক ভদ্রলোকের বাপ আছে বুড়া, একটু খোঁজ নিয়ে আয়। সে হয়তো ওইখানে যে খোঁজ নিয়ে এসে জানাইছে না তারা ভালো আছে কিংবা ভালো নাই, হেল্প লাগবে। তো এই ধরনের কাজগুলো করেছে, হুইচ ইজ সো মাচ ফ্যামিলিয়ার উইথ আওয়ার ফেনি ডিজাস্টার। সো ফেনি ফ্লাডেও একই জিনিস হয়েছে। ফেনি ফ্লাডে অ্যামেচার রেডিওরা রেডিও ইউজ করে আপডেট এবং রিকোয়েস্ট আনা নেয়া করা হয়েছে। প্রোভাইড সিচুয়েশনাল অ্যাওয়ারনেস টু 8 গ্রুপস। সিচুয়েশনাল অ্যাওয়ারনেসটা এসেছে সবার কাছে যে বিভিন্ন নৌকায় করে অ্যামেচার রেডিও অপারেটররা বিভিন্ন দিকে গেছে, সেখান থেকে তারা বেজে খবর পাঠিয়েছে যে এই অবস্থা, এইদিকে এইদিকে বেশি এইড লাগবে, এইদিকে পানি বেশি পানি কম, এদিকে যাওয়া যাবে না। এই ধরনের ইনফরমেশন গুলো খুব তখন ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়, লাইফ বিটুইন লাইফ এন্ড ডেথ। তো অ্যামেচার রেডিও অপারেটররা রেস্কিউ বোট গুলোর সাথে গেছে, তাতে 2টা সুবিধা হয়েছে, রেস্কিউ বোট হারানোর সম্ভাবনা নাই এবং টাইম টু টাইম আপডেট পাওয়া গেছে। তারা ডিসি অফিস থেকে কাজ করেছে সমন্বয়ক হিসাবে, আর্মি এবং এইড এজেন্সি গুলোর সাথে তারা কাজ করেছে ভাইটাল ইনফরমেশন আদান প্রদান করার জন্য। যে আর্মি টু আর্মি কমিউনিকেশন আছে কিন্তু আর্মির সাথে ডিসি অফিসের কোনো যোগাযোগ নাই। দে ডিড দিস থিং। এটা পেপারেও এসেছিল, বেশ কিছু জায়গাতে এসেছিল, আমরা কিছু ছোটখাটো সেমিনারও করেছিলাম এটা নিয়ে। সানডে এপ্রিল 13, 2025 এর বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা খুঁজলে পাবেন, এটা দিয়ে সার্চ দিলে। কোন মোড ইউজ করেছিল তারা? তো এই এই ফেনি ডিজাস্টারের সময় তারা লোকাল কমিউনিকেশনে ইউজ করেছিল ভয়েস, যে ইউএইচএফ এফএম। যে এই যে দেখেন একটা ছোট অ্যান্টেনা বানাচ্ছে, ছাদের উপর একটা অ্যান্টেনা লাগাচ্ছে লোকাল কমিউনিকেশনের জন্য। তো এই অ্যান্টেনার মাধ্যমে বেজ রেডিও থেকে যে নৌকাতে করে একজন যাচ্ছে হাতে একটা ওয়াকি টকি, তার সাথে যোগাযোগ রাখা যাচ্ছে। আর একই সাথে ঢাকাতে দেখেন এই যে এটা হচ্ছে বাংলা স্কাউটসের ছাদ, সেই ছাদে আমরা স্পেশাল পারমিশন নিয়ে একটা বেজ স্টেশন বসিয়েছিলাম, অ্যামেচার রেডিও স্টেশন, এই ফেনী
এই সময়কার ডিজাস্টারের জন্য। এখানে একটা ভিএইচএফ ইউএইচএফ অ্যান্টেনা, তো এইটা থেকে কিন্তু ঢাকা থেকে ফেনীতে আমরা যোগাযোগ করছিলাম। তো এই লং ডিস্টেন্স কমিউনিকেশনটাও ভয়েসে হয়েছে ভিএইচএফ এ, আর লোকাল কমিউনিকেশন গুলো আমরা ইউএইচএফ এ করেছিলাম। এখানেও আমরা ইউএইচএফ অপশন ছিল, বাট সামহাও ইউএইচএফ এ কমিউনিকেশনটা হয় নাই, কারণ যেই ডিস্টেন্সটা ঢাকা থেকে ফেনী অলমোস্ট মনে হয় 70 কিলোমিটারের উপরে, এইটা আসলে থিওরিটিক্যালি অলমোস্ট ইম্পসিবল। বাট আমাদের হাইট, ঢাকার এদিকে হাইট এবং ওইদিকে একটা বড় বিল্ডিং এর ছাদের হাইটের জন্য উই সামহাও ম্যানেজ টু ডু দ্য ভিএইচএফ কমিউনিকেশন। তো তাদের যা যা দরকার, কি কি আপডেট, সেগুলো ঢাকা থেকে আমরা পেতাম এই অ্যান্টেনাটার মাধ্যমে। আর লোকালি তারা আবার এটা রিলে করতো, কিংবা লোকাল কমিউনিকেশন গুলো আমরা করতাম এই যে ছোট হ্যান্ডহেল্ড রেডিও। এই যে ছাদে অ্যান্টেনা লাগাচ্ছে, এটা আসলে একটা গাড়িতে লাগানোর অ্যান্টেনা, সেটাই তারা ছাদের উপর লাগাই দিচ্ছে। তো যে কোনো প্রফেশনাল ইঞ্জিনিয়ারকে যদি একটা গাড়ির অ্যান্টেনা দেওয়া হয়, সে কখনো এটা ছাদে লাগাবে না, বলবে এটা তো গাড়ির অ্যান্টেনা। বাট অ্যামেচার রেডিও অপারেটর, দে হ্যাভ দ্য নো হাউ এন্ড দে হ্যাভ দ্য নলেজ। তারা জানে কিভাবে মডিফাই করে। আচ্ছা, রাবি ভাইয়ের সাথে আমার মাত্র কথা হলো যেটা, যে ওই ওনার বোধহয় লিঙ্ক 3 বললো, যে লিঙ্ক 3 তো ধসাই দিচ্ছে আজকে আমাকে। আচ্ছা, সকলকে ইন দ্য মিন টাইম বেসিক্যালি বোর না করে সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমার নাম মারুফ, আমার কল সাইন সিয়েরা 2-1 ফক্সট্রট ইন্ডিয়া আলফা। আমি মূলত অ্যামেচার রেডিও অপারেটর হিসেবে কাজ করি এই পুরো টিমের সাথেই। এছাড়াও যুক্ত আছি বাংলাদেশ ডিএক্স ক্লাবের সাথে ইসি মেম্বার হিসেবে। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা কষ্ট করে সময় নিয়ে জয়েন করেছেন। তো ইন দ্য মিন টাইম কেউ যদি এক্সপেরিয়েন্স শেয়ার করতে চান, তাহলে ফ্লোর ওপেন করে দিতে পারি। ওয়াইবি, আমি ওয়াইবি আরজু আসসালামু আলাইকুম, প্লিজ। একটা এমনি কোয়েশ্চেন ছিল জানার জন্য, যে এই পুরা জিনিসটা নিয়ে কি একটা কোনো ওয়ার্কশপ কন্ডাক্ট করা যায় কিনা, মানে যদি এটা পসিবল হয় আর কি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। বেসিক্যালি এই ধরনের জিনিস নিয়ে ওয়ার্কশপ হয়, তো এই মুহূর্তে যেটা হচ্ছে, আপনারা হয়তোবা অলরেডি আপডেটেড, খুব রিসেন্টলি বাংলাদেশে অ্যামেচার রেডিও অপারেটরের একটা পরীক্ষার আয়োজন বিটিআরসি করতে চলেছে, যেটাতে বেসিক্যালি আগামী 17 তারিখ পর্যন্ত বোধহয় অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, এবং পরীক্ষার ডেট ওনারা ঘোষণা করেছেন মে মাসের 9 তারিখ। তো এর ভিতরে আমরা মূলত ফোকাস করেছি যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের বেশ কিছু ক্লাস অনলাইনের মাধ্যমে এবং অফলাইনেও বোধহয় একটা দুটো ক্লাস নেওয়া হয়েছে, সেটা করা হয়েছে। এবং আমরা ওয়ার্কশপটা মূলত ফোকাস করি দোজ হু আর লাইসেন্সড অপারেটর, তাদেরকে নিয়ে বেসিক্যালি স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা। সো আমি মনে করি আপনারা যদি আগ্রহী থাকেন, তাহলে যেহেতু এখনো সময় আছে, বিটিআরসির পোর্টাল থেকে অ্যাপ্লিকেশনটা করে, এইবারে 2 বছর পরে পরীক্ষা হচ্ছে, সো এক্সামটা অ্যাপিয়ার করে ফেললে বোধহয় ভালো হবে, সো দ্যাট এই টোটাল কমিউনিটির সাথে আপনারা কানেক্টেড থাকতে পারবেন। এই গেল আপনার অ্যান্সার। সাইফুল প্লিজ বলবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আচ্ছা ভাইয়া, ওই যে কিছুক্ষণ আগে স্লাইডে দেখাইছিল যে সম্ভবত মাইক অস্কার ব্রাভো ওই যে বৃষ্টির মধ্যে নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন করার জন্য। তো আমি যতটুকু শুনছি যে বজ্রপাতে অ্যান্টেনা গুলা খুবই, মানে বজ্রপাত গুলো অ্যান্টেনার উপরে প্রচুর পরিমাণে হিট করে। তো এটা কি রিস্কি ছিল কিনা, বা এটা কি আমাদের জন্য আদৌ সঠিক কিনা বৃষ্টির মধ্যে কমিউনিকেশন করাটা? থ্যাংক ইউ সাইফুল। মাইক অস্কার ব্রাভো, গো অ্যাহেড। জিহাদ, আই থিঙ্ক মাইক অস্কার ব্রাভো বেসিক্যালি আমাদের সাথে ছিল, আমি সবগুলো দেখতে পাচ্ছি না, আমি বেসিক্যালি মোবাইল ফোন থেকে ঢুকেছি। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর হলো জি, মাইক অস্কার ব্রাভো আছে, অলরেডি আছে, সম্ভবত স্ট্যান্ড বাই আছে। জিহাদ অ্যানসার দাও। ওকে, ঠিক আছে, আমি অ্যানসার করে দিচ্ছি যেহেতু ওকে পাইলাম না। তো বিষয়টা হলো যেটা, অবশ্যই অ্যান্টেনার
উপরে বজ্রপাত হয় ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো বজ্রপাত হয় যেখানে সব থেকে উঁচু যে জায়গাটা পায়, সব থেকে উঁচু কন্ডাক্টিভ যে জায়গাটা পায় সেইখানে ইয়েটা হয়। তো মাইক অস্কার ব্রাভো যখন এটা করেছে সে বেসিক্যালি ওই রকম হাইটের উপরে না থেকে মানে চেষ্টা করেছে যে হয়তোবা তার উপরেও কিছু ছিল। তারপরেও এই ধরনের ঝড় বৃষ্টির সময় ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড যে অ্যান্টেনা ডিসকানেক্ট করে রাখা এবং অ্যান্টেনার থেকে দূরে থাকা, ইট ইজ অলওয়েজ রেকমেন্ডেড। বুঝতে পেরেছেন? আমি একটু অ্যাড করে দিই। জি ভাই, বুঝতে পেরেছি ভাই, ধন্যবাদ। বজ্রপাত হইতেছিল, বাট মানে সবসময় তো আসলে রিস্ক একটু নেওয়া লাগে মাঝে মধ্যে, যদি রিকমেন্ডেড না, একটু পাগল হয়ে গেছিলাম, সেজন্য ওই দিন উঠে গেছিলাম আর কি। দ্যাট ওয়াজ নট গুড। হ্যাঁ, আচ্ছা আফরিন, আমার মনে হয় রাব্বি ভাই চলে এসেছেন। রাব্বি ভাই চলে এসেছেন, আমরা আবার পরে হ্যাঁ, আসি। আমরা আবার পরে ইয়েতে যাই। রাব্বি ভাই চলে এসেছেন। রাব্বি ভাই প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে দুঃখিত, আমি প্রবলেমটা পেয়েছি। প্রবলেমটা হচ্ছে আমার প্রেজেন্টেশনটা ওয়ান ড্রাইভে সিঙ্ক করা ছিল আর ইন্টারনেট বাসায় ঝামেলা করছে। তো যখনই ইন্টারনেট প্যাকেট লস্ট হচ্ছে আমার ক্রোম থেকে শুরু করে পাওয়ার পয়েন্ট সবকিছু ফ্রিজ হয়ে যাচ্ছিল, ক্লাউড হওয়ার প্যারা। তো আমি এখন লোকাল ডেস্কটপে নিয়েছি আর মোবাইল ফোন ইউজ করছি, গ্রামীণ ফোন, লং লিভ গ্রামীণ ফোন। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন মনে হয়? তো আমরা আলাপ করছিলাম যে আমাদের হিরোরা, তো একটু আগে যেটা বলছিলাম যে যে এই ছবিটা দেখিয়ে বলছিলাম যে স্কাউটরা এই গলায় স্কার্ফ আছে। তো মজার ব্যাপার হচ্ছে যে বাংলা স্কাউটস অনেক আগে থেকে ওয়ার্ল্ড ওয়াইড আসলে স্কাউটরা অ্যামেচার রেডিওকে এমব্রেস করেছে। তাদের এইটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আছে, ব্যাজ আছে একটা, তারপরে হচ্ছে জাম্বুরি অন দ্য ইয়ার করে তারা। তো তারাও চায় যে তরুণরা অ্যামেচার রেডিওতে আসুক, কেননা এইটা আসলে ডিজাস্টারে খুব কাজে দেয়। রিসেন্টলি রেড ক্রিসেন্টেও আগ্রহ দেখিয়েছে এবং আরো কিছু অর্গানাইজেশন বাংলাদেশ থেকে আগ্রহ দেখিয়েছে অ্যামেচার রেডিওর ব্যাপারে। তাদের একটা বড় সংখ্যক তাদের সদস্যরা, ভলান্টিয়াররা অ্যামেচার রেডিও অপারেটর হতে চায় আর কি। তো আমরা ওয়েলকাম করি সবাইকে। আওয়ার হিরোজ আর্মির একটা ক্যাম্পে তাদের অ্যামেচার রেডিও স্টেশন স্থাপন করেছে। দেখেন একটা ছোট্ট বেজ রেডিও, তারটা চলে গেছে, এই তারটা ছাদে চলে গেছে অ্যান্টেনাতে, আর একটা ভাঙা পাওয়ার সাপ্লাই, এটা কিসের পাওয়ার সাপ্লাই আমি জানি না, সেটা দিয়ে তারা অপারেট করছে আর কি। তো এখানে দেখেন তারা ইনফরমেশন লিখে দিচ্ছে এবং এই ইনফরমেশন গুলো একজন রিলে করছে। এখানে বলে রাখা ভালো যে অ্যামেচার রেডিও অপারেটর, জি এসএমপিএস, সুইচিং মোড পাওয়ার সাপ্লাই, সেটা বুঝছি, কিন্তু এটা কোথা থেকে সে ম্যানেজ করেছে সেইটা নিয়ে বলছিলাম যে নিশ্চয়ই অন্য কোনো কিছু থেকে খুলে নিয়ে গেছে তাড়াহুড়া করে। তো এখানে যে জিনিসটা আমরা দেখছি, খেয়াল করছি বারবার, দেখেন যে অ্যামেচার রেডিও কিন্তু ব্যবহার করবে শুধুমাত্র লাইসেন্সড অ্যামেচার রেডিও অপারেটর। ইভেন আপনার রেডিও, অ্যামেচার রেডিও কিন্তু একটা আর্মি তার সদস্যকে বসিয়ে দিতে পারতো, বাট সেটা অ্যালাউড না, এটা কোনোভাবেই অ্যালাউড না, ঠিক আছে? তো রেডিও, অ্যামেচার রেডিও এবং অ্যামেচার রেডিও অপারেটর হচ্ছে একই কথা, অতপ্রতভাবে জড়িত। কাজেই একজনের মানে একজন অ্যামেচার রেডিও অপারেটরের রেডিও আরেকজন অ্যামেচার রেডিও অপারেটর ব্যবহার করতে পারবে, কিন্তু যারা পারমিটেড না, দে ক্যান নট ইউজ অ্যামেচার রেডিও। একই সাথে দেখি যে অ্যামেচার রেডিও অপারেটররা ফেনীর জেলা প্রশাসক তার অফিসে, তার পাশে তার ডেস্কেই তাকে বসতে, তাকে একটা অস্থায়ী অফিস বানিয়ে দিয়েছে। আমাদের কাছে আরো ছবি আছে, শুরুর দিকে জেলা প্রশাসকের অফিসের বারান্দা থেকে তারা মাটিতে বসে অপারেট করছিল, পরে ডিসি মহোদয় তাদেরকে ভিতরে নিয়ে এসেছে এই জিনিসটার প্রয়োজনীয়তা অনুভব করে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একজন অ্যামেচার রেডিও অপারেটর, একই সাথে স্কাউট এবং একই সাথে উনি রেড ক্রিসেন্টের সাথে জড়িত। এই যে এখানে বসে ডিসি মহোদয়ের অফিসে বসে কমিউনিকেশন করছে, দূর দূরান্তে বিভিন্ন বেস গুলোর সাথে, আর্মির বেস এবং নৌকাগুলোর সাথে কমিউনিকেশন করছে। বাম দিকে দেখেন রিলিফ অপারেশনের মাঝখানে একজন স্কাউট সদস্য, সে অ্যামেচার রেডিও অপারেটর, একই সাথে রেডিওতে কথা বলছে। তো এটা ছিল আমাদের মানে ডিজাস্টারে কি হয়েছিল সেইটা। এখন আমরা প্রায় শেষ পর্যায়ের দিকে, আর মাত্র 2-3টা স্লাইড আছে। তো গেটিং স্টার্টেড, যে আপনারা এখন যদি চিন্তা করেন যে কিভাবে অ্যামেচার রেডিও অপারেটর হওয়া যাবে, আমরা তো এতক্ষণ দেখলাম যে অ্যামেচার রেডিও কি, তো কিভাবে অ্যামেচার রেডিও অপারেটর হওয়া যাবে।
সেটা হচ্ছে যে স্টাডি ম্যাটেরিয়াল আছে, ইন্টারনেটে আছে, আমাদের কাছে চাইলেও পাবেন। স্টাডি ম্যাটেরিয়াল আছে, সেগুলো পড়তে হবে। প্র্যাকটিস টেস্ট আছে, প্র্যাকটিস টেস্ট গুলো দিতে হবে। অনলাইনে বিভিন্ন প্র্যাকটিস টেস্ট আছে, এগুলো করা যায়। আমরা লোকাল ক্লাব যারা আছে, লোকাল ক্লাব অফার টেস্টিং অ্যান্ড মেন্টরিং, যে ট্রেনিং নেয়, ক্লাস করায়। আমরা এই মুহূর্তে জাস্ট গতকালকে শেষ করলাম 2টা ব্যাচ। এছাড়াও অ্যামেচার রেডিও সোসাইটি অফ বাংলাদেশ একটা ক্লাব আছে, তারাও এইবার ক্লাস নিচ্ছে। ফেয়ার্স নামে একটা অর্গানাইজেশন আছে, তারা মনে হয় স্কাউটের কিছু ক্লাস নিচ্ছে। আগামীতে পরীক্ষা আছে মে মাসের, এখনো মনে হয় লাস্ট ডেট পার হয় নাই। সো কেউ যদি খুব ইন্টারেস্টেড থাকেন, এখনো মনে হয় অ্যাপ্লাই করে পরীক্ষার জন্য, এই বছরের পরীক্ষার জন্য অ্যাটেন্ড করতে পারবেন। সাধারণত 2-3 বছর পর পরীক্ষা হয়। এরপরে বিটিআরসি একটা লাইসেন্সের এক্সাম নিবে, যেটা এখনই বললাম যে প্রতি বছর নেয় না, যদিও নেয়ার কথা ছিল, বাট 2-3 বছর পর পর একবার করে পরীক্ষা নেয় বিটিআরসি। এরপরে আপনি লাইসেন্স পাবেন, লাইসেন্স পেতে হবে, এবং লাইসেন্সের সাথে একটা ইউনিক কল সাইন দিবে বিটিআরসি। এই কল সাইন আপনার সারা জীবনের জন্য, যে কল সাইন আপনাকে দিবে, মানে আমাদের দেশে এটা সারা জীবনের জন্য। অন্যান্য দেশে লাইসেন্সের যখন লেভেল চেঞ্জ হয়, তখন কল সাইনও চেঞ্জ হয়ে যায় অনেক দেশেই। আবার অনেক দেশে আছে যে লাইসেন্স একবারই দেয়া হয়। তো আমাদের দেশের গাইডলাইন অনুযায়ী লাইসেন্স আপনি একবার যেটা পাবেন সেটা সারা জীবন থেকে যাবে। যেমন আমার কল সাইন হচ্ছে S21RC, আমরা বলি সিয়েরা 21 রোমিও চার্লি। এই কল সাইনটা আসলে বিটিআরসি আর কাউকে দিবে না। এখনকার নিয়ম অনুযায়ী ইভেন কেউ মারা গেলেও এই কল সাইনটা আর দ্বিতীয়বার কাউকে দেয় না বিটিআরসি। তবে ভবিষ্যতে যখন কল সাইনের স্বল্পতা পড়বে, হয়তো তারা তখন ওই কল সাইন রি ইস্যু করতে পারে, বাট দ্যাট ইজ ইন ফিউচার। এরপরে কল সাইন এবং লাইসেন্স পেয়ে যাওয়ার পরে সেট আপ ইউর ওন স্টেশন। আপনার নিজের রেডিও বেতার যন্ত্র আপনি আমদানি করতে পারেন, কিংবা নিজে বানাতে পারেন, কিংবা কারো কাছ থেকে ধার নিয়ে চালাতে পারেন, সেটা করবেন। এইখানে একটা জিনিস যে আমরা অনেক সময় বলি, মানে গালি হিসাবেও বলি অনেক কথা, আমি উচ্চারণ করছি না, যে অনেকেই দেখা যায় যে প্রথমেই সেট আপ ইউর ওন স্টেশন করে ফেলে, ওয়্যারলেস সেট কিনে ফেলে, ব্যবস্থা করে ফেলে, তারপর দে ওয়েট ফর দ্য লাইসেন্স এক্সাম অ্যান্ড লাইসেন্স, কল সাইন থাকে না। এইরকম গুলোকে আমরা বলি পাইরেট স্টেশন। বাংলাদেশে এরকম বেশ কিছু স্টেশন আছে, তাদের ওয়্যারলেস সেট আছে কিন্তু তাদের কল সাইন নাই। সেইটা আসলে আইন অনুযায়ী খুবই ইল্লিগাল, শাস্তিযোগ্য অপরাধ। সো আমরা এটা থেকে বিরত থাকবো। তো আপনি যখন লাইসেন্স পেয়ে গেলেন এবং আপনার ওন স্টেশন হলো, নাও ইউ হ্যাভ দ্য টিকেট টু এক্সপ্লয়েট দ্য রেডিও ফ্রিকোয়েন্সি। আপনি এক্সপ্লোর করেন, বিল্ড করেন, এনজয় করেন, আপনার হাতে সব খোলা। আপনি ভিএইচএফ এ ট্রান্সমিট করেন, এসএইচএফ এ ট্রান্সমিট করেন, যা খুশি করেন, নিয়ম মেনে করেন, কেউ কিচ্ছু বলবে না। এক্সপেরিমেন্ট করার জন্য ডোর ইজ ওপেন। আমরা একসময় শুনতাম, ছোটবেলাতে আমি শুনতাম, আপনারা শুনেছেন কিনা জানি না, মানে কথায় কথায় এরকম কথিত। আমি যখন ইলেকট্রনিক্স নিয়ে শখে কাজ করতাম, তো ট্রান্সমিটার বানানোর চেষ্টা করতাম। আজ থেকে আরো 25 বছর 30 বছর আগের কথা। আমি তখন একদম ইয়াং ছিলাম, স্কুলে পড়তাম। তো তখন আসলে আইডিয়াই ছিল না অ্যামেচার রেডিও জিনিসটা কি। তো ওই ছোট একটা ট্রানজিস্টার দিয়ে, তারপর 2টা ট্রানজিস্টার দিয়ে এফএম রেডিও, এফএম ট্রান্সমিটার বানিয়ে, আরো ছাদে অ্যান্টেনা লাগায় দূরে কথা বলার চেষ্টা করতাম রেডিওতে। মানে নিজের টেসলা রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়বেন, তাহলে কিন্তু আপনি পদে পদে অন্যের ঝামেলা সৃষ্টি করবেন। তো এটাই হচ্ছে যে এইভাবে উই আর গেটিং স্টার্টেড। ওয়াই ইট ম্যাটার্স, কেন এটা দরকার, নিজের পার্সোনালি নিজের স্কিল ডেভেলপ করা ছাড়াও এটা লাইফ সেভিং কমিউনিকেশন। এটা আপনার নিজের জন্য লাইফ সেভিং হতে পারে, আপনার ফ্যামিলির জন্য হতে পারে, অথবা কমিউনিটির জন্য হতে পারে। বিল্ডস টেকনিক্যাল এন্ড এমার্জেন্সি স্কিল, যে আপনি এমার্জেন্সি হ্যান্ডেল করার জন্য স্কিল গুলা ডেভেলপ হয়। কারণ হচ্ছে আমরা নিয়মিত এগুলার এক্সপেরিমেন্ট করি, বিভিন্ন সময় ফিল্ড ডে করি, আইওটা করি, সোটা করি। সোটা হচ্ছে সামিটস অন দ্য এয়ার। এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি করি যেখানে আমরা উইনো যে কিভাবে এমার্জেন্সিতে থাকতে হবে, তাঁবুতে থাকতে হবে, কিভাবে রেডিও ইকুইপমেন্ট পরিচালনা করতে হবে হার্ডশিপ জায়গা থেকে। সো এই স্কিলটা ডেভেলপ হয়। কিপস পিপল কানেক্টেড ইন ক্রাইসিস। সো আমরা যে গতদিন ক্লাস নিচ্ছিলাম একটা, তখন একজন জিজ্ঞাসা করলো যে বাগেরহাটে এসে যেখানে প্রায় ঝড় বন্যা হয়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কি করা যায়? আমি বললাম হ্যাঁ, তোমরা কয়েকজন অ্যামেচার রেডিও অপারেটর হয়ে যাও ওখানে। তারপরে ঢাকাতে তো আমরা আছি, বিভিন্ন জায়গায় আছে, ইভেন দেশের বাইরেও অ্যামেচার রেডিও অপারেটর আছে। সো ইন কেস অফ এক্সট্রিম এমার্জেন্সি ইউ ক্যান টক অ্যামং ইচ আদার, যখন ফোন থাকবে না, দেন ইউ ক্যান টক উইথ আস ইন ঢাকা ফর রিলেইং এনি মেসেজ।
যে ধরা যাক ওইখানকার অবস্থা আমরা একটা সংবাদ মাধ্যমকে জানাতে চাই, কিংবা পুলিশকে জানাতে চাই, কিংবা 911 এমার্জেন্সিতে জানাতে চাই। তুমি লোকালি কানেক্ট করতে না পারলে ইউ কানেক্ট উইথ আস ইন ঢাকা, উইল রিলে দ্য মেসেজ। অথবা আরো এক্সট্রিম, যে পুরো দেশের কমিউনিকেশন বিচ্ছিন্ন, ইউ টক উইথ দ্য নেইবারিং কান্ট্রি অ্যান্ড রিকোয়েস্ট দেম ইন এমার্জেন্সি। সব সময় এমার্জেন্সির সময় এমার্জেন্সি অ্যামেচার রেডিওরও কিছু ফ্রিকোয়েন্সি এমার্জেন্সির জন্য ঘোষণা দিয়ে দেওয়া হয় যে এইটা অমুক ডিজাস্টারের জন্য এমার্জেন্সি ফ্রিকোয়েন্সি। তখন ভলান্টারিলি আশেপাশের দেশ থেকে বিভিন্ন স্টেশন তারা স্ট্যান্ড বাই থাকে সেই ফ্রিকোয়েন্সিতে, যে ইন কেস কোনো হেল্প লাগে। এটা টোটালটাই ভলান্টারিলি। তো আমরা বলি স্টে কানেক্টেড, স্টে প্রিপেয়ার্ড। সো হ্যাম রেডিও ইজ এ পাওয়ারফুল টুলস, ওপেন টু এনিওয়ান উইলিং টু লার্ন। আপনার যদি ইচ্ছা থাকে তাহলেই হবে। আপনি ইঞ্জিনিয়ার নাকি আপনি গৃহবধূ নাকি আপনি রিক্সা চালক, ডাজেন্ট ম্যাটার, অবশ্যই আপনাকে এফোর্ড করতে হবে। তো এই ছিল আজকে আমাদের প্রেজেন্টেশন। এখন আমাদের হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে। কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে মূলত আমাদের মারুফ এবং ফাহাদ আছে, তারা উত্তর দিবে। তারা কোনো কিছু যদি আমার কাছে জানতে চায় এই স্লাইড সম্পর্কে, যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমি উত্তর দিব। ধন্যবাদ সবাইকে এবং শুভ নববর্ষ। আচ্ছা, এই অ্যান্টেনাটার কথাটা বলি এই অ্যান্টেনা শেষ করার আগে। এই অ্যান্টেনাটা আসলে আমরা একটা জিও স্টেশনারি স্যাটেলাইটের অ্যান্টেনা, আমাদের নিজেদের বানানো। তো এটা মূলত আমরা রিইউজ করেছি আকাশ টিভির একটা ডিশ। তো আমরা যেখানেই লাগাই, যখন কাজ করতে থাকি মানুষজন প্রশ্ন করে, আরে আকাশ টিভির ডিশ মাটির দিকে কেন, ভুল দিকে লাগানো। আবার অনেকে বলে, আরে এরা এখানে টেলিভিশন দেখতে আসছে, খেলা কি ভাই চলতেছে? তো এটা আমাদের জন্য খুব বিব্রতকর হয়। তাই আমাদের মধ্যেই একজন অ্যামেচার রেডিও অপারেটর, ওনার কল সাইন হচ্ছে সিয়েরা 21 RED রেড। সে বলছে, ভাই দেন রিক্সা পেইন্ট করে এটারে বাঙালি অ্যান্টেনা বানায় ফেলি। বলছি খুবই ভালো কথা। তো এই অ্যান্টেনাটার ছবি ওয়ার্ল্ড ওয়াইড অনেক মানে সমাদৃত হয়েছে, যে আমরা রিক্সা পেইন্ট করে ফেলেছি, এটা পেইন্ট করে ফেলেছি অ্যান্টেনাকে। তো এটা ঢালচরের এই ছবিটা। তো ধন্যবাদ সবাইকে। আমি আমার প্রেজেন্টেশন এখানেই শেষ। এখন হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। তো মারুফ, আপনারা কি এটা নিবেন নাকি, মানে কিভাবে কে হ্যান্ডেল করবে? ওভার। রাবি ভাই, আপনিও থাকেন, আমি এবং আলফা ফক্সর দুইজনেই আছি। এবং অনেকক্ষণ যাবত ওই যে আফরিন নামের একজনের দেখছিলাম হ্যান্ড রেইজও ছিল। তো একজন বোধহয় যদি সঞ্চালকের দায়িত্ব নিতেন যে কোন কোন হ্যান্ডগুলো মানে হ্যান্ড পিকিং এর জন্য, শুরুতে যিনি বেসিক্যালি প্রোগ্রাম কোঅর্ডিনেট করছিলেন, ওনাকে বোধহয় আমরা দায়িত্ব দিতে পারি, সো দ্যাট কোশ্চেন গুলো তখন আমরা রিপ্লাই করলাম। এভাবে করা যেতে পারে। ওভার। ঠিক আছে, আমরা তাহলে ওভার নিয়ে নিচ্ছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। স্যারের তথ্যবহুল এবং মূল্যবান বক্তব্য আমরা সকলে শুনেছি এবং উপভোগ করেছি। আজকে ফজলে রাব্বি স্যারের বক্তব্য শোনার পর আমাদের অনেকের মাঝেই অনেক ধরনের প্রশ্ন জেগেছে বলে আমি মনে করি। সে সকল প্রশ্নের উত্তর খোঁজার জন্য এখন একটি বিশেষ প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে, যাতে অংশগ্রহণকারীদের প্রশ্ন উত্তরগুলো দুজন বিজ্ঞ যে ব্যক্তি আছেন, মোহাম্মদ মারুফ ইসলাম স্যার এবং আব্দুল্লাহ আল ফাহাদ স্যার, ইতোমধ্যে যে স্টুডেন্টরা প্রশ্ন রেডি করেছেন তারা স্যারদের কাছে করতে পারেন হ্যান্ড রাইজ করে। স্যাররা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। তাহলে আফরিন চৌধুরী বলেন। ধন্যবাদ সকলকে এবং প্রথমেই শুভ নববর্ষ জানাচ্ছি। আমার প্রশ্ন যাওয়ার আগে আমি একটু অনুমতি সাপেক্ষ অল্প কিছু সময়ের জন্য কিছু তথ্য শেয়ার করতে চাচ্ছি। হ্যান্ডসের জন্য কিছু প্রথম দিকে স্লাইডে বাংলাদেশের জায়গা থেকে আমিনুল কায়সার দীপু ভাইয়ের আসলে ছবিটা দেখাতে খুবই উৎফুল্ল বোধ করেছি। ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে কাজ করেছি, এই জন্য খুব ভালো লেগেছে। দুর্যোগ নিয়ে আমার লম্বা সময়ের অভিজ্ঞতা আছে, খুব ভালো লাগে মানুষের পাশে থাকতে। বিভিন্ন দিকে করেছি বর্তমানে এবং আগে মূলত আসলে ফান্ডরেজিংটার দিকটা ব্যাকএন্ডে দেখতাম, র্যাপিড অ্যাসেসমেন্ট দেখেছি। আর অ্যামেচার রেডিওর ব্যাপারে আগ্রহটা আসলে দীপু ভাইয়ের কাছ থেকেই, উনি আমার মেন্টর। তো আমি এখানে আয়োজকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে ওনাকে দেখতে পেয়ে এবং আপনাদের সকলের উদ্যোগকে জানতে পেরে অনেক ভালো লেগেছে। আসলে গল্প দ্বারাই উদ্বুদ্ধ হয়, আর শখ থেকে অনেক দূরে এখানে আসলে দুর্যোগে সহযোগিতা হয়, এটা দেখেও ভালো লাগলো। আমার প্রশ্নটা হলো মুন বাউন্স নিয়ে। মুন বাউন্স নিয়ে আসলে যে জিনিসটা শুনেছি, এটা প্রথম শুনলাম,
একটু যদি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে জানার, একটু বললে ভালো লাগবে। ধন্যবাদ। মারুফ, ভাই আপনি বললে ভালো হতো না? মুন বাউন্স নিয়ে তো ব্যক্তিগত অভিজ্ঞতা মূলত আমার তো মানে বাংলাদেশে তো ওইভাবে হয়নি কখনো। আফরিন আপা, বোন বাউন্স নিয়ে আমাদের কারোরই অভিজ্ঞতা নাই। বাংলাদেশ থেকে এটা এখনো হয় নাই। আমি আর মারুফ কিছুদিন আগে পরিকল্পনা করে রেখেছি। আমাদের ইকুইপমেন্ট নিয়ে একটু ঝামেলা আছে, যে আমাদের দেশে যে ফ্রিকোয়েন্সি গুলো পারমিটেড সেগুলোর ইকুইপমেন্ট আমাদের কাছে নাই, আর আমাদের কাছে যে ইকুইপমেন্ট আছে সেগুলোর ফ্রিকোয়েন্সি বাংলাদেশে পারমিটেড না। তো আমরা বিটিআরসির সাথে চেষ্টা করে যাচ্ছি, সেই ফ্রিকোয়েন্সিটা যদি অ্যালাউ করে 6 মিটার ব্যান্ডটা 50 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি, যেটা খুব মানে এইচএফ এবং ভিএইচএফ এর মাঝামাঝি একটা জায়গায়, যেটা আমরা অ্যাচিভ করতে পারবো। সেটার জন্য এত বড় অ্যান্টেনা লাগবে না, যে অ্যান্টেনাটা দেখছেন সেটা একটা ছোট অ্যান্টেনা হলেই হবে। তো ওইটা আমরা চেষ্টা করছি, ওইটা পারমিশন পেলে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে মুন বাউন্স করব। বাট এই মুহূর্তে বাংলাদেশ থেকে কোনো মুন বাউন্স হয় নাই এখন পর্যন্ত। ধন্যবাদ। আশা করি আপনার উত্তর পেয়েছেন। সাইফুল ইসলাম সাহেব। জি ধন্যবাদ রাব্বি ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই মেইডে কল কখন করা হয়, মানে কোন সিচুয়েশনে, এবং এরকম কোনো মানে মেইডের মতো এরকম কোনো আর কোনো কল আছে কিনা যেগুলো ইমার্জেন্সি সিচুয়েশনে ব্যবহার করতে হয়? মেডে কল আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হতো। এটা একটা শর্ট ফর্ম, আমি জানি না কোথা থেকে এসেছে, বাট মেডে মানে হচ্ছে যে মানে আমি এক্সট্রিমলি ইন ডেঞ্জার, সরি ভাইয়া, আমি কথাটা বুঝতে পারতেছি না, মারা কথা কেটে কেটে আসতেছে। যাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় রাব্বি ভাইয়ের বাইরে ইন্টারনেট আবার ইস্যু করছে এরকম বড় মনে হয়, সেই কারণে বোধহয় রাব্বি ভাই আমাদেরকেও শুনতে পাচ্ছেন না। তো আমি আপনাকে জানাই মেডে মূলত একটা ফ্রেঞ্চ শব্দ থেকে এসেছে। তো মেডে মিন্স ইউ আর এট দ্য এজ অফ ইউর লাইফ। এই ধরনের একটা সিনারিওতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মেডে কলটা চালু হয়। রেডিওতে হ্যাঁ, ওইটাই ইয়ে করতেছি। আমি রাব্বি ভাই কথা বলছিল তো এই কারণে একটু ওয়েট করলাম। তো মেয়েদের ব্যাপারটা ওই যেটা বলছিলাম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে চালু হয়। এটা মূলত ফ্রেঞ্চ শব্দ থেকে, আমার জানা মতে এটা ফ্রেঞ্চ শব্দ থেকে চেঞ্জ হতে হতে পরে মেয়েডেতে কনভার্ট হয়েছিল। বাট মূলত হয়তোবা শুনতে পেয়েছেন অ্যামেচার রেডিওতে আমরা সেভাবে কখনো এক্সট্রিম বা ওই ধরনের সিনারিওতে একটা সহজ জিনিস হলো, ইট ইজ নট আওয়ার ডিউটি টু অপারেট আ রেস্কিউ অপারেশন বিইং অ্যামেচার রেডিও অপারেটর। আমাদের মূল উদ্দেশ্য, আমাদেরকে ব্যান্ডের এত বড় জায়গা দেওয়া হয় মূলত টু ক্রিয়েট নলেজ, টু ডেভেলপ নলেজ। তো আমরা বিইং অ্যামেচার রেডিও অপারেটর, ইট ইজ নট আওয়ার ডিউটি টু পুট আওয়ারসেলফ ইন সাচ এক্সট্রিম লাইফ থ্রেটেনিং সিচুয়েশন। তো যেই কারণে মূলত মেডেটা অ্যামেচার রেডিওতে সেভাবে ইউজের জিনিস না, বাট ইফ ইট রিকোয়ার্স মানে ওয়ার্স্ট কেস সিনারিওতে এটা ব্যবহার করা হয়। আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি, ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট ডক্টর, সরি আমি আপনার পুরো নামটা দেখতে পাচ্ছি না। আপনি ডক্টর পলাশ। ডক্টর পলাশ, প্লিজ আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। আমি ওই এই কোশ্চেন সম্পর্কে একটা কোশ্চেন জানতে চাচ্ছি, যে মেডে যেমন জরুরি অবস্থায় ইউজ করা হয়, আরেকটা সম্পর্কে সেটা হচ্ছে প্যান নামে সম্ভবত একটা ইয়ে আছে, এটাও কি জরুরি অবস্থায় ইউজ করা হয় না অন্য কোনো ক্ষেত্রে ইউজ করা হয়, এটাই জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। না, প্যান মূলত হলো কিউআরএম এক ধরনের। এটা হচ্ছে যখন এটা হচ্ছে মানে প্যান যে জিনিসটা, এটা মূলত আসছে হচ্ছে কি আনওয়ান্টেড ট্রান্সমিশন যখন হতে থাকে সেগুলোকে মূলত আমরা প্যান সিগন্যাল বা এইভাবে করে থাকি। বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপরে আচ্ছা, একটু কি সাদিদা আপনি কি একটু আমাকে হেল্প করতে পারেন? এরপরে কোনো হ্যান্ড রেজ থাকলে যদি ওইভাবে আপনি মাইক্রোফোনটা সুইচ করেন। আমি বেসিক্যালি মোবাইল ডিভাইসে আছি, সবগুলো দেখতে পাচ্ছি না। স্যার আপনার কথাটা শোনা যায়নি, আরেকবার।
মানে আমি আপনাকে রিকোয়েস্ট করছিলাম এরপরে কোনো হ্যান্ড রেজ থাকলে আপনি যদি একটু মাইক্রোফোনটা ওভাবে শিফট করেন, মানে আমি মোবাইল ডিভাইসে থাকার কারণে আমি আচ্ছা, সবগুলো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি ঠিক না। আছে। ওভার। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে স্যারকে করতে পারেন অথবা হ্যান্ড রাইজ করতে পারেন। রমিজউদ্দিন হ্যাজ হ্যান্ড রাইজ। রমিজউদ্দিন ভাইয়া, আপনি প্রশ্ন করতে পারেন স্যারকে। আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম, কেউ যদি হোমমেড বা হোমব্রু রেডিও নিয়ে কাজ করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে বিটিআরসি থেকে পারমিশন বা লিগ্যাল যে ইস্যুটা আছে সেটা কিভাবে প্রসেস করতে হয়, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, অ্যাজ পার অ্যামেচার রেডিওর বর্তমান যে নীতিমালা আমাদের এখানে চলমান 2019 সালের সর্বশেষ অ্যামেন্ডেড নীতি গাইডলাইন ফর অ্যামেচার রেডিও অপারেটর, সেটা অনুযায়ী যেটা বলা হয়েছে যে হোমব্রু, বা আমরা এটাকে হোমব্রু বলি, হোমমেড বলতে যেটা যে জিনিসটা বাসায় বানানো বা নিজের বানানো ট্রান্সরিসিভার, উই কল ইট হোমব্রু। তো হোমব্রুইং এর ক্ষেত্রে অবশ্যই বিটিআরসি কে জানাতে হবে দ্যাট আমি এই ধরনের একটা ট্রান্সরিসিভার বানাতে চলেছি, এবং সেটা বানানো হলে সেটা বিটিআরসি কে শো করে আসতে হয়, দেখাইতে হয় যে আমি এটা বানিয়েছি এবং এটা দিয়ে এই এই কাজ আমি করতে পারছি। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। মানে এটার জন্য মানে অফিসিয়ালি কোনো চিঠি বা এরকম জি জি, অফিসিয়ালি মানে চিঠি দিতে হয় বানানো শুরু অ্যাকনলেজমেন্টটা করার কিভাবে আগে। হবে আর কি? বানানো শুরু করার আগে আপনাকে অফিসিয়ালি চিঠি দিয়ে জিনিসটা ইয়ে করতে হবে। আপনাকে ডিটেল আলফা ফক্সট্রট প্লিজ, আপনি একটু যদি ডিটেইলে ওনাকে ইয়ে হেল্প করতেন। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিটিআরসি তে সর্বপ্রথম একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে আপনাকে আবেদন করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, তার টেকনিক্যাল ডায়াগ্রাম, টেকনিক্যাল ডিটেলস এবং ব্লক ডায়াগ্রাম, এই কয়েকটা ডিটেলস দিয়ে আপনাকে বিটিআরসি তে একটা আবেদন করতে হবে। বিটিআরসি দেন আপনাকে পারমিট করবে, তারপর আপনি ডিভাইসটা তৈরি করবেন। তৈরি করার পরবর্তীতে আবার এটা বিটিআরসি কে আরেকটা চিঠির মাধ্যমে অবহিত করে তাদের একটা শিডিউল নিতে হবে এটা দেখানোর জন্য। এটুকুনি হচ্ছে প্রসেস। থ্যাংক ইউ ফাদ ভাই। আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই যে হচ্ছে আপনার মাধ্যমে হচ্ছে আমি হোটেল আলফা ভাইয়ের সাথে পরিচয় হতে পারছি, এবং আমার সৌভাগ্য হয়েছে তার শেকে গিয়ে তার জিনিসপত্র দেখা এবং কাজ করার। তো এই জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। তো আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম ফাদ ভাই, যে ওই টেকনিক্যাল স্পেসিফিকেশন বা ব্লক ডায়াগ্রামের যে বিষয়টা, এটা হচ্ছে কাকে অ্যাড্রেস করতে হয়, মানে কোন বিভাগকে বা ডিরেক্টর বা অন্য কোন পর্যায়ের, নাকি সরাসরি চেয়ারম্যানকে হচ্ছে অ্যাড্রেস করে চিঠিটা লিখতে হয়? আচ্ছা, বিটিআরসি যে কোনো চিঠি আপনাকে চেয়ারম্যান বরাবরই আপনাকে লিখতে হয়, তবে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে স্পেকট্রাম ম্যানেজমেন্ট ডিভিশনকে। স্পেকট্রাম ম্যানেজমেন্ট ডিভিশন। ধন্যবাদ, বুঝতে পেরেছি। রমিজউদ্দিন ভাইয়া, আশা করি আপনি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। এ পর্যায়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে স্যারদের আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আশা করি অ্যান্সার পাবেন। মোহাম্মদ আলামিন হাত তুলেছে, আপনার প্রশ্নটা নিচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। ফজলে রাব্বি ভাই যেহেতু নাই, তো সিনিয়র এখানে ফাহাদ ভাই আছেন, তারপর মারুফ ইসলাম ভাই আছেন, তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে হ্যামদের যেহেতু নন কমার্শিয়াল লাইসেন্সটা দেওয়া হয়, তো সেক্ষেত্রে এখনো যে চার্জ আছে, দেখা যায় কমার্শিয়ালে 2টে সেট যারা হ্যান্ড ইউজ করে তাদের যে চার্জ, তার চাইতে প্রত্যেকটা ডিভাইসে 1000 টাকা করে বছরে হলেও এই চার্জটা বিটিআরসি থেকে উঠানোর ব্যাপারে ওনারা কোনো সুপারিশ বা কোনো ইয়া রাখছেন কিনা, এক। দুই হলো আমাদের যে হ্যামদের বর্তমানে বাংলাদেশের রুলসে যে 5 ওয়াট, 25 ওয়াট এবং 100 ওয়াট আপনার 3টে হ্যান্ডের যে পারমিট দেওয়া হয়, অন্যান্য বহির্বিশ্বে তারা হ্যামরা যেহেতু এর চাইতে বেশি ওয়াটের ডিভাইস ইউজ করতে পারে, সেক্ষেত্রে আপগ্রেডের কোনো প্রসেস ওনারা করছেন কিনা। দুই, আর লাস্ট প্রশ্ন যেটা, সেটা হলো ভিআইসি আর ইউএসএফ এ বাংলাদেশে যেহেতু কোনো রিপিটার নাই, তো সেক্ষেত্রে অন্য কোনো প্রসেসে, যেমন আমি বরগুনাতে আছি, এখান থেকে ঢাকা এয়ারে 200+ কিলো ডিস্টেন্স, তো এটা ভিএসএফ বা ইউএসএফ এ লং ডিস্টেন্সে কথা বলার কোনো সিস্টেম আছে কিনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলামিন ভাই, থ্যাংক ইউ। আমরা আমার মনে হয় গতকালকে আমরা আরেকটা সেশনে আপনার কাছ থেকে একই ধরনের প্রশ্ন পেয়েছিলাম।
তো বিটিআরসি তে এখনো আমাদের সিনিয়র যারা আছেন তারা নেগোশিয়েট করে যাচ্ছেন এই ব্যাপারগুলিকে সমাধান করার জন্য। আমাদের নতুন অ্যামেন্ডমেন্টে আমরা চেষ্টা করছি, আমাদের যেমন রাব্বি ভাই চেষ্টা করছেন এই 50 মেগাহার্টজটা ওপেন করার জন্য, পাশাপাশি এই ধরনের ওয়াটের ইস্যুগুলিও সলভ করার জন্য চেষ্টা হচ্ছে। আপনার সিনিয়ররা কাজ করে যাচ্ছেন, বিটিআরসির সাথে লেগে আছেন, আশা করছি দ্রুত এইগুলি সমাধান হয়ে যাবে। আর 2 নাম্বার যেটা হচ্ছে পৃথিবীর অন্য দেশ, আমাদের দেশ আসলে এখানে যেটা বলা হয় আইটিইউ একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়, বাট ওই দেশের নিয়ন্ত্রণ সংস্থা বাকিটুকুন নিজেদের মতো করে চেঞ্জ করে। আমাদের দেশের আইন অন্য দেশের জন্য যেমন অ্যাপ্লিকেবল না, আবার অন্য দেশের আইন আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল না। তবে আমরা চেষ্টা করছি যেটা যতটুকুন পরিবেশ বান্ধব এবং হ্যাম বান্ধব করা যায় সেটুকুন অবশ্যই আমাদের সকলেরই চেষ্টা আছে। আর টাকা পয়সার ব্যাপারটা, এটা নিয়ে আমরা বিটিআরসির সাথে নেগোশিয়েটও করেছিলাম, বাট এটা শুধুমাত্র যে বিটিআরসির ফ্যাক্ট ব্যাপারটা এরকম না, এখানে আসলে সরকারি অন্যান্য সংস্থা এটার সাথে সম্পৃক্ত। তো আসলে সব জায়গা থেকে এটার ক্লিয়ারেন্স নিয়ে আসা এই অল্প কয়েকজন মানুষের জন্য, এটা আসলে ওনাদের জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, ওনারা আসলে এটাকে কতটুকু গ্রহণযোগ্যতা তৈরি হবে আসলে আমরা জানি না, কারণ আমাদের সবসময় চেষ্টা থাকে যে আসলে এটাকে কমানোর জন্য। আর সর্বশেষ যে প্রশ্নটা হচ্ছে যে লং ডিস্টেন্স কমিউনিকেশন 200 কিলোমিটার ভিএইচএফ এ ইন জেনারেল ওয়েতে একটু কঠিন, কিন্তু যদি এরকম হয় যে আপনি খুব ভালো হাইটে আছেন, ঢাকাতেও খুব ভালো একটা হাইটে আছে এবং দুইজন দুই পাশ থেকে একটা ভালো ইয়াডা এন্টেনা ব্যবহার করছে, সেই ক্ষেত্রে পসিবিলিটিস আছে হয়ে যাওয়ার। কারণ আমাদের সাথে ঢাকা থেকে আমরা ফেনীতে কথা বলেছিলাম, আর কিছুদিন আগে ফেনী থেকে উড়িষ্যার একটা জায়গায় ভিএইচএফ এ কমিউনিকেশন হয়েছিল, যেটা 405 কিলোমিটার। তবে এইটা সব সময় হয় না, কিছু সময় ডাক্টিং এর কারণে হয়, সুপার ন্যাচারাল কিছু পাওয়ার থাকে, যখন প্রোপাগেশন এই ধরনের আজগুবি বিহেভ করে তখন 400, 500, 1000 কিলোমিটার কমিউনিকেশন হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন ভাইয়া। জি ফাহাদ ভাই ধন্যবাদ। যেহেতু এবার ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল, ওনারা যেহেতু সারা ওয়ার্ল্ডে একটা স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্মে আনার মনে হয় এই একটা সুযোগ ছিল, আপনারা সবাই যদি একটু বিটিআরসির সাথে নেগোসিয়েশন করতেন, মনে হয় অনেক অনেক জিনিসই এবার সলভ হবে ইনশাল্লাহ, আশা করি। ধন্যবাদ আপনাকে অসংখ্য। কালকে আমি প্রশ্ন করছিলাম, আজকে করলাম, যেহেতু মারুফ ভাই এখানে এসেছিল, গতকালকে ছিল না। বিশেষ করে রাব্বি ভাই তো নাই, তাকে মেনশন করে প্রশ্নটা করছিলাম, আপনি উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আছি। রাব্বি ভাই আপনি কিছু অ্যাড করবেন ভাইয়া প্লিজ? হ্যাঁ, অ্যাড করব যে আপনি 1000 টাকার কথা যেটা বলেছেন, ওইটা কিন্তু হচ্ছে আপনার লাইসেন্স ফি, বছরে 1000 টাকা। সেইটার মধ্যে প্রথম রেডিওটা ইনক্লুডেড, মানে প্রথম একটা রেডিও নেয়ার জন্য আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। তাহলে 1000 টাকা বছরে। এরপরে হ্যাঁ, আপনি যদি আপনার 3টা রেডিও থাকে তাহলে বছরে 3000 টাকা। কিন্তু আমি যেহেতু প্রথমেই বলেছি যে এই হবিটা এক্সপেন্সিভ, এই 1000 টাকা আসলে তারা একসময় এটা 100 টাকা ছিল, আমি জানি না কখন এটা 1000 হয়ে গেছে। তো 2018-র দিকে এটা 1000 হয়, তার আগে এটা 100 টাকা ছিল। তো আসলে মনে হয় মিনিমাম ফি হিসাবে 1000টা রেখেছে। কিছুদিন আগেও এটা 12,000 টাকা, যে কমার্শিয়ালে পার রেডিও 12,000 টাকার যেই ফিটা ধার্য করেছিল, সেখানেও অ্যামেচার রেডিওটাও 12,000 হয়ে যাচ্ছিল। আমরা সবাই গণচিঠি দিয়ে বিটিআরসির সাথে বসে এটাকে আবার 1000-এ নামিয়ে এনেছি। আর কমার্শিয়াল যারা ইউজ করে তারা তো জানেনই এটা লাখ টাকার কারবার। হ্যাঁ, সেইখানে আমরা শুধু আমাদের ফ্রিকোয়েন্সির জন্য কোনো পার কিলোহার্টজ হিসাবে টাকা দিতে হয় না, এটা ফ্রি। আমরা শুধু স্টেশন চার্জ হিসাবে 1000 দিই, যেটা কমার্শিয়ালি আবার 12,000 টাকা। সো 1000 টাকা বছরে আমার ধারণা শখের জন্য এটা খুব বেশি না, সেই জন্য এই 1000 টাকা নিয়ে খুব বেশি আসলে নাড়াচাড়া করে লাভও নাই। কেন, তারাও একই কথা বলে যে 1000 টাকা দিতে পারবেন না বছরে, তাহলে আর এই শখ পুষা লাভ কি? আপনি লাখ টাকা দিয়ে রেডিও কিনতে পারবেন আর 1000 টাকা বছরে দিতে পারবেন না। আর ট্যাক্সের ব্যাপার আছে কিছু ইম্পোর্টেশনে, সেটা আসলে বিটিআরসির হাতে নাই, এটা পুরাটাই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর হাতে। এখন বেতার যন্ত্র তো বেতার যন্ত্র, আমরা হয়তো 50 জন হ্যাম যদি প্রশ্ন করে আপনারা বছরে কয়টা ওয়্যারলেস সেট আমদানি করেন, আমাদের উত্তরটা হবে হয়তো 3টা কিংবা 5টা স্যার। তো এই 5টা রেডিও ইম্পোর্টের জন্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর ইম্পোর্টের পুরা জিনিস চেঞ্জ করা ইটস কোয়াইট ডিফিকাল্ট, কেউ ইন্টারেস্টেড না এই ব্যাপারে। বাট আমরা যতদূর পারি আমরা চেষ্টা করছি যে এই জিনিসগুলো সম্ভব মনে হচ্ছে আমাদের কাছে, যেটা বিটিআরসির হাতে আছে, এগুলো নিয়ে কাজ করছি। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আর কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন। আমি রাব্বি ভাইয়ের কাছে আরেকটা জিনিস একটু জানতে চাবো, যেটা হচ্ছে হ্যাঁ ভাই হ্যাঁ আমি অবশ্যই। প্রথমবারের মতো হচ্ছে কল সাইনের জন্য ডিমান্ড নোটটা পে করছি। তো এখানে ভাইয়া যে ১,০০০ টাকা যে চার্জের কথাটা আমার ডিমান্ড নোটে ছিল, আপনি সম্ভবত সেটার কথাই বললেন যে প্রথম ৩ বছরের জন্য ৩,০০০ টাকা নেওয়া হয়। তো এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখন আমি ডিমান্ড কল সাইনটা পাওয়ার পরের স্টেপটা কি হবে? আমার আমি যে রেডিও ইম্পোর্ট করি বা হচ্ছে আমি যদি নিজে বানাই, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা এখানটাতে কিভাবে ইনক্লুড করবে, এটার প্রক্রিয়াটা কি যদি একটু বলতেন। এটা হচ্ছে যে আপনার আপনার অলরেডি ৩ বছরের জন্য একটা রেডিও সেটের টাকা দেয়া আছে, মানে লাইসেন্স ফির সাথেই অন্তর্ভুক্ত এটা। কাজে আপনি যদি এখন একটা সেট আমদানি করেন, আমদানিটা আপনি ভেন্ডরের মাধ্যমে করতে পারেন, যে বাংলাদেশে কোনো যারা এইসব নিয়ে ব্যবসা করে তাদের কাছে কোটেশন এনে এটা আপনি বিটিআরসির কাছে আপনি প্রথমে ইম্পোর্ট পারমিশন চাবেন একটা, যে আপনি এই বেতার যন্ত্রটি ব্যবহার করতে চান। এরপরে আপনি আনানোর ক্ষেত্রে আপনি ভেন্ডরের কাছ থেকে আনতে পারেন, আপনি সরাসরি আলি এক্সপ্রেসে অর্ডার দিয়ে আনতে পারেন, আপনি ইবেতে অর্ডার দিয়ে আনতে পারেন, অ্যামাজন থেকে আনতে পারেন, যেইভাবে আপনার সুবিধা। এমনকি নিজে বিদেশে গেলে হাতে করেও নিয়ে আসতে পারেন। আনার পরে এই পারমিশন, আগের পারমিশন এবং আনার পরে যে সব কাগজপত্র আপনার আছে, ট্যাক্সের কাগজ, এয়ারওয়ে বিল, ট্র্যাকিং নাম্বার, কুরিয়ারের স্লিপ, এগুলো সবকিছু দিয়ে বিটিআরসি তে অ্যাপ্লাই করলে তখন এই বেতার যন্ত্রটা আপনার লাইসেন্সের মধ্যে তারা উল্লেখ করে দিবে যে এই সেটটা আপনার লাইসেন্সের। তখন যেটা হলো, যেটা পুরো লিগাল একটা জিনিস হলো, যে এইটা নিয়ে রাস্তাতে কখন যদি কোনো বিপদে পড়ে আপনাকে কেউ আটকও করে যে আপনার হাতে ওয়্যারলেস যন্ত্র কেন, আপনি, আপনার কাছে কাগজ আছে যে বিটিআরসি এটা আমাকে দিয়েছে লাইসেন্স, সো ইউ আর ইন সেফ হ্যান্ড। আর নিজে বানানোর ক্ষেত্রে প্রক্রিয়াটা এখন পর্যন্ত আমার জানা মতে নিজে বানানো রেডিও কারো লাইসেন্সে অন্তর্ভুক্ত হয় নাই। আমি যেটা করেছিলাম, আমি একটা ওই যে স্যাটেলাইট স্টেশন বানিয়েছিলাম, তারপর এটা অনেক দূর আগিয়েছিল, বিটিআরসি কে আমি দেখিয়েছিলাম, এরপর বিটিআরসি আমাকে বলেছিল, তাদের উপর থেকে ক্লিয়ারেন্স হয়ে গেছিল যে অফিসিয়াল নির্দেশ দিছিল যেটা দেখা হোক, ব্যাপারটি অন্তর্ভুক্ত করা হোক লাইসেন্সে। কিন্তু ওই যে একটা নিয়ম আছে আমাদের, এইচএফ, ভিএইচএফ, ইউএইচএফ পর্যন্ত লেখা আছে লাইসেন্সে, কিন্তু ওই বেতার যন্ত্রটা রিসিভ করে সুপার এইচএফ এ, এসএইচএফ ফ্রিকোয়েন্সিতে 11 গিগাহার্টজ ব্যান্ডে। তো এইটা আসলে লাইসেন্সের কোথায় ঢোকাবে বুঝতে না পেরে ওইটা ওইভাবেই ঝুলে থেকে গেছে, আরো 3 বছর আগের কথা। তো সেটা এখনো আমার লাইসেন্সে ঢুকে নাই। কিন্তু যেটা হচ্ছে যে যেহেতু আমার কাগজপত্র বিটিআরসির সাথে চিঠি আদান প্রদান আছে যে এই যন্ত্রটি বানানো হয়েছে, এটা টেস্ট করা হয়েছে বিটিআরসির ছাদে, সো আমি বলবো না এটা ইলিগাল, ইটস লিগাল, বাট জটিলতার কারণে এখনো কাগজে আসে নাই। তো ওই হোমব্রু গুলা বানালেও আসলে ওইরকম একটা জায়গাতে আটকায় যাবে আমার ধারণা। আবার দিতেও পারে বিটিআরসি, ইটস ডিপেন্ডস অন বিটিআরসি, বাট নিয়ম মেনে করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই আমার জানা মতে যে এখানে যে পার্টিসিপেন্টরা IEEE বিভিন্ন চ্যাপ্টারের, আমার ধারণা বেশিরভাগই আমাদের প্রেজেন্টেশনটা ছিল যে তারা অ্যামেচার রেডিও অপারেটর না, তাদেরকে উৎসাহী করার জন্য। কিন্তু বারবার প্রশ্নগুলো আসছে যে বেশ কিছু আমাদের এখানে অ্যামেচার রেডিও অপারেটররা আছেন, তারাই প্রশ্নগুলো করছেন, বাট আমি রিকোয়েস্ট করব যে যারা নতুন তারা যেন প্রশ্নগুলা করে, কোনো কিছু যদি জানতে তাদের থাকে, কারণ আমরা চাই যে আরো অ্যামেচার রেডিও অপারেটর হোক, তাদের সাথে আমাদের যোগাযোগটা সীমিত। যারা অ্যামেচার রেডিও অপারেটর আছেন তারা তো আমাদেরকে রিচ করতেই পারবেন যে কোনো সময়। যদি প্রশ্ন না থাকে আমরা মনে হচ্ছে এইসব দিকে যেতে পারি। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে আমরা প্রোগ্রামটা শেষ করে দিব আজকে। অলমোস্ট আমাদের 11টা বেজে গেছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে স্যারদের করতে পারেন। জাহিদুল ইসলাম কোয়েশ্চেন করতে চেয়েছে, আমরা স্যারের কাছে কোয়েশ্চেনটা করতে চাই। আমার কোশ্চেনটা একটু উইয়ার্ড, বাট অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম তাই ভাবলাম করি। সো আমার কোশ্চেনটা হচ্ছে লিগ্যাল কনসিকুয়েন্সটা কি যদি আমার হচ্ছে লাইসেন্স না থাকে এন্ড আমি পাইরেট অপারেটর হই? লিগ্যাল কনসিকুয়েন্স হচ্ছে আমার জানা নাই, বিটিআরসির কাগজটা ভালো মতো দেখতে হবে। লাস্ট যেটা দেখছিলাম 10 বছরের জেল এবং আরো কি কি যেন ছিল, 2 কোটি টাকা জরিমানা। হ্যাঁ, 2 কোটি টাকা জরিমানা। হ্যাঁ, এটা হচ্ছে টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2008 অনুযায়ী।
যেটা বেসিক্যালি ওই অ্যামেচার রেডিও অ্যামেন্ডমেন্ট ল এর মাদার ল। হ্যাঁ, কিন্তু আসলে সমস্যাটা ওইটা না। সমস্যাটা হচ্ছে যে আপনি যখন বেআইনি ভাবে আপনার কাছে ওয়্যারলেস সেট পাওয়া যাবে, তাতে যেটা হবে যে আপনাকে হয়তো ওই পলিটিক্যাল কোনো ঝামেলায় ঢুকায় দিবে। হ্যাঁ, সেটার জন্য সারাটা জীবন শেষ হয়ে যাবে। হয়তো আপনার বাসায় ধরেন একটা এইচএফ রেডিও পাওয়া গেল, যে আপনার অ্যামেচার রেডিও লাইসেন্স নাই। ধরেন আমার বাসায় লাইসেন্সে না থাকা রেডিও আছে, বাট আমাকে ধরলেও এখানে বিটিআরসি বলবেন না, হি ইজ আওয়ার লাইসেন্সড অপারেটর। হ্যাঁ, তার এইচএফ রেডিও ব্যবহারের অনুমতি আছে। কিন্তু যখন আপনার কিছুই নাই, আপনার বাসায় যদি এরকম একটা এইচএফ রেডিও, মানে কিছুদিন আগে দেখেছিলেন যে 2-3টা ওয়াকি টকি সহ এরকম পলিটিক্যাল একটা ডিজাস্টার হয়েছিল, একজনকে পুরান ঢাকা থেকে ধরা হয়েছিল। তো সিমিলারলি তখন যদি পুলিশ চায় যে কোনো ঝামেলাতে ফেলতে, আপনাকে হয়তো পলিটিক্যালি বলে বসতে পারে যে আপনি বাংলাদেশ থেকে এই যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বেতার যন্ত্র ব্যবহার করে বিদেশে তথ্য পাচার করছেন, কিংবা এই ধরনের কোনো একটা কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, যেটা আমরা কেউই চাই না। আপনার উত্তরটা কি বুঝেছেন? জি ভাইয়া, থ্যাঙ্কস। যে কোনো প্রশ্ন করতে কারো পারেন, কোনো weird কোয়েশ্চেন, বলে যে কিছু কোনো নাই। কোয়েশ্চেন করতে পারেন স্যারদের কাছে। আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নেই। এরপর যে আমরা না, রাকিবুজ্জামান রাজা কোয়েশ্চেন করতে চেয়েছে। জি, ধন্যবাদ রাকিবুজ্জামান রাজা সুযোগ দেওয়ার জন্য। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমি একটা ব্যাপার খেয়াল করেছি, প্লিজ মাইন্ড করবেন না। অ্যামেচার রেডিও লাইসেন্সধারী সবার জন্য তো হ্যান্ডি একটাই বরাদ্দ, এবং বাকি দুটি তো হচ্ছে এইচএফ এবং ভিআইচএফ এর। বাট আমি দেখেছি যে বিভিন্ন সময় ফিল্ড ডে বা অন্যান্য কোনো প্রোগ্রামে এক একজন দেখা যায় যে 2টি পর্যন্ত হ্যান্ডি বহন করছে, এবং এমন এমন হ্যান্ডি যেগুলো ওয়ার্ড হচ্ছে আপনার বিটিআরসির যে হচ্ছে পারমিটেড ওয়ার্ড সেটার সাথে ম্যাচ করে না। 20 ওয়াটের হ্যান্ডিও আমি দেখেছি, এবং বাওফিং ব্র্যান্ড বিশেষ করে, যেগুলো হচ্ছে পারমিশন দেয় না এখন ইউজ করার, সেগুলো ব্যবহার করে। আসলে এটার জন্য কি বিশেষ কোনো পারমিশন দরকার হয়, যে রেডিওগুলো এনওসির মধ্যে পড়ে না, এনওসি দেয় না যে রেডিওগুলোর জন্য সেগুলো ব্যবহার করতে? এটা প্লিজ একটু ক্লিয়ার করবেন। না, এগুলা আপনার লাইসেন্সের অন্তর্ভুক্ত রেডিও না, ইলিগাল রেডিও। তো ওই যে বললাম যে যেহেতু লাইসেন্স আছে, সো তারা হয়তো কিছুটা ফ্লেক্সিবিলিটি করে তারা রেডিওটা রাখে, কিন্তু এটা উচিত না। ব্যক্তিগতভাবে যেমন আমারও আছে, আমি বলবো না নাই। হ্যাঁ, আমারও ধরেন লাইসেন্সে যেটা রেডিও আছে তার থেকে বেশি রেডিও আছে, যে কখনো হয়তো কোথাও থেকে এক্সপেরিমেন্ট করার জন্য পেয়েছি, রেখে দিয়েছি, ফেলতে পারি নাই। এরকম ভাঙাচোরা অনেক কিছুই আছে। বাট সেটা নিয়ে আমি আসলে যদি শো অফ করি বাইরে, এবং এটা যদি কখনো ঝামেলায় পড়ি, তাহলে ইটস এ ডিজাস্টার। কারণ আমার লাইসেন্সটা আমার কাছে অনেক মানে মূল্যবান একটা লাইসেন্স। আমি চাইবো না যে লাইসেন্স হারাইতে। এখন অন্য কেউ যদি সেই রিস্ক নিয়ে করে এবং আইন না মানে, আইন তো আসলে জোর করে কাউকে বানানো যাবে না। অ্যামেচার রেডিওর ব্যাপারে এথিক্সটা অনেক বড়, মানে স্কাউটিং এর মতোই, যে নিজের এথিক্স, নিজের নিয়ম কিন্তু নিজেকেই মানতে হবে। আমাকে বলে দিয়েছে আইনে যে তুমি 7200-র উপরে তুমি ট্রান্সমিট করতে পারবা না, 7000 কিলোহার্টজের উপরে, 7000 থেকে 7200। এখন আমার বেতার যন্ত্রে 7300 পর্যন্ত আছে, কারণ কিছু কিছু দেশে 7300 অ্যালাউড। এখন এটা আমাকেই সেলফ রেগুলেট করতে হবে, যে আমার নিয়ম আমার জানতে হবে। হ্যাঁ, যে আমার ব্যক্তিগতভাবে যেমন আমার কম্পিউটারে সবসময় যে বিটিআরসি সবগুলা নিয়ম, আগের নিয়ম, টেলিকম ল, এগুলো সেভ করা আছে একটা ফোল্ডারে। যে কোনো ব্যাপারে আমার সন্দেহ থাকলে আমি ওগুলো একটু দেখে নিই, যে আমি কোনো আইন ভাঙছি না তো। আর টুকটাক ধরেন আইন আমরা সবাই ভাঙি, বাট ওটার লিমিট রেখে হবে আর কি। আমি অনেস্টলি বললাম। ওভার। জি, ডক্টর পলাশ বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি জাস্ট আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, যে কোশ্চেন ব্যাংক তো আমরা পেয়েছি, গ্রুপে আমরা বাংলাদেশ অ্যামেচার রেডিও অপারেটর গাইড বুকটাও পেয়েছি 45 পেজের। আমি যদিও গতকাল
কোশ্চেনটা করেছিলাম, বাট আমি গাইড বুকটা আজকে পড়ে যেটা আমার মনে হলো যে এই গাইড বুকটা যেভাবে লেখা আছে এটা পড়লেই কি আমাদের যে লাইসেন্সিং এক্সামটা হবে সেটা টোটালটাই কি এটা পড়ে পাশ করা সম্ভব কিনা, এটা একটু কাইন্ডলি। অসম্ভব। তাহলে তো এটা আমাদের নোট বই হয়ে যেত যে এইটা পড়লেই আপনি পাশ করে যাবেন, তাহলে আসলে পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। 42 পেজের একটা মাল্টিপল চয়েস পড়েই যদি আপনি পরীক্ষা দিতে পারেন। আমরা কখনোই বলতে পারি না, কারণ প্রশ্ন তো আমরা করি না, আমরা কখনোই বলতে পারি না যে বিটিআরসি এটাই করবে। এই বিষয়ে আমি ফাহাদকে বলবো, যার গাইড বইটা যার সংকলন করা। ফাহাদ একটু এই ব্যাপারে। হ্যালো ফাহাদ, আছো? আচ্ছা, ফাহাদ মনে হয় নাই। তো আমি বলি যে না, এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না যে এটা পড়লেই আপনি পাশ করবেন। তাহলে আমরা শুধু শুধু এই 12-13 ঘন্টার ক্লাস নিতাম না কষ্ট করে। আমরা বেসিকটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এইটার সাথে এটা সহায়ক হিসাবে কাজ করবে আইডিয়া পাওয়ার জন্য, বাট এটা গ্যারান্টি দিবে না যে আপনি পাশ করবেন এটা পড়লে। বুঝতে পেরেছেন? জি, ক্লিয়ার, থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করতে চাই রাবি ভাই, হ্যাঁ শিওর। দিলে। এটা হলো বিটিআরসির নোটিশে তারা জানিয়েছে যে পরীক্ষার 2 সপ্তাহ আগে বিটিআরসি একটি কোয়েশ্চেন ব্যাংক পাবলিশ করবে। তো নোটিশে এই ধরনের কথা তারা বলেছে। তো কোয়েশ্চেন ব্যাংক এখন পর্যন্ত আপনারা যেগুলো পেয়েছেন সেগুলো পূর্ববর্তী বিভিন্ন বছরের প্রশ্নের যে কোয়েশ্চেন ব্যাংক গুলো ছিল সেগুলো এখন পর্যন্ত পেয়েছেন। সো এখনো যেহেতু পরীক্ষার 2 সপ্তাহের আসেনি, তো উই আর এক্সপেক্টিং যে ভেরি সুন হয়তো বা বিটিআরসি থেকে 2025-এর পরীক্ষার জন্য নির্ধারিত কোয়েশ্চেন ব্যাংকটা আপনারা পাবেন। তো পরীক্ষার দিকে যদি ফোকাস করেন তখন আমরা বলবো যে ওই মানে পাবলিশড কোয়েশ্চেন ব্যাংকটার দিকে তখন ফোকাস করে ওই সময়টায় পড়াশোনা করবেন। আর এই বুকটা যেটা বা যে বুকলেটটা যেটা, দিস ইজ ফর জেনারেল নলেজ মূলত। বুঝতে পেরেছেন? জি, গট ইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি রাজা সাহেব বলেন। রকিবুজ্জামান রাজা সাহেব। দুঃখিত, আমি আসলে আমার হ্যান্ডটা ডাউন করতে ভুলে গেছিলাম, তো সেই জন্য ওটা রাইজে ছিল, এই জন্য আপনি ভেবেছেন যে আমি হয়তো কিছু জিজ্ঞেস করেছি। আমার আসলে প্রশ্ন নেই কোনো। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর কারো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করবেন, নাহলে আমরা শেষ করে দিব। শাহিদা খান তখন নিয়ে নেবেন এই ওভারের পরে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আচ্ছা, আমিন উদ্দিন হ্যান্ড রাইজ করেছে, ওনার কোয়েশ্চেনটা আমরা নিব। জি ভাই, আপনারা তো এই পর্যন্ত আমাদেরকে অনেক হেল্প করছেন, আমরা খুবই গ্রেটফুল। বিটিএসসি কোশ্চেন ব্যাংকটা যখন ওপেন হবে ওইটার উপরে কি আমরা একটা ডিসকাশন ক্লাস আপনাদের কাছ থেকে আশা করতে পারি? জি, আশা করতে পারেন। বেসিক্যালি আমাদের এটা নিজেদেরই করার ইচ্ছা আছে যে কোশ্চেন ব্যাংকটা ওপেন হলে সেই কোশ্চেন ব্যাংকের সলভিং এবং কি কারণে কোনটার অ্যান্সার কি হবে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা ডিসকাশন ক্লাস কন্ডাক্ট করার প্ল্যান করে রেখেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। আমার মনে হয় 11টা বেজে গেছে, তো সবারই তো মানে আলটিমেটলি হাউস হোল্ড ওয়ার্কস এন্ড এভরিথিং সবাই থাকেন। আমরা মনে হয় আর একটা বা দুইটা কোয়েশ্চেন নিয়ে উই বেটার ক্লোজ ইট, যেহেতু 11টা বেজে গেছে। ইফ ইউ থিংক আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি একটু তাড়াতাড়ি বলতে হবে, কারণ অলরেডি 11টা বেজে গেছে। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করে দিব। স্যার, আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নেই। জি, শেষ করে দেন। শেষ করে দিন। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য, আমাদের এত সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। শেষ করার আগে আমাদের কমেন্ট বক্সে একটা ফিডব্যাক ফর্ম আছে, সেটা সকলকে পূরণ করার জন্য বলা হচ্ছে। আর এটার মাধ্যমে আমরা একটা সার্টিফিকেট পাবো। মেহেদী হাসান ভাই এটা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছে, আপনারা ইজিলি এটা পেয়ে যাবেন। তো আজকের মতো প্রোগ্রাম তাহলে এখানেই শেষ। সকলকে ধন্যবাদ, আবারও সালাম, আসসালামু আলাইকুম।
শুভরাত্রি সকলকে, ধন্যবাদ। থ্যাংক ইউ, গুড নাইট, শুভ নববর্ষ। 73 বাই বাই।